সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তো হঠাৎ করে শুদ্ধ ভাষায় কথা বলছি। কারণটা আমি বলে দিচ্ছি, ডিসক্লেমারটা দিয়ে দিচ্ছি। বিষয়টা হলো এই ক্লাসটা যখন আমরা করিয়েছিলাম, এখানে যখন ওই লাইভ ক্লাসেস যখন হয়েছিল তখন টেকনিক্যাল এরার্সের জন্য কিছু ইস্যু হয়েছিল। তো সেটার জন্য আমরা রেকর্ডিংগুলো করতে পারিনি, ঠিক আছে? তো তার জন্য তোমাদের এই ভিডিওটাও খুব লেটেই আসবে, কারণ কার্বনের আমাদের 3টে পার্ট হয়ে গিয়েছিল। আজকে আমাদের হবে 4th পার্ট, 4 নাম্বার পার্ট হবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের কার্বন চ্যাপ্টার। তার সাথে সাথে আমাদের কেমিস্ট্রিরও সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু স্টুডেন্ট নেই এখন, কারণ ওদের এখন এক্সাম চলছে, তোমাদের এখন এক্সাম চলছে, সিবিএসসিরও হয়তোবা এক্সাম চলছে, অনেকে হয়তোবা দিচ্ছ তোমাদের সেকেন্ড টার্মের যে প্রি বোর্ড এক্সামটা হবে এটা হয়তোবা অনেকে দিচ্ছ। তো বিষয়টা হলো শুদ্ধ ভাষায় কেন করছি? হ্যাঁ, তো শুদ্ধ ভাষায় করার কারণ হলো যে আমি যখন এটার ওয়ান শট ভিডিওটা করছিলাম তখন হঠাৎ করে আমার মনে হলো যে এটার তো মানে রেগুলার যে ক্লাসেস আমাদের যে শিক্ষা ধ্যান ইনস্টিটিউট যে চ্যানেলটা, সেটার মধ্যে ভিডিও আমরা এখনো আপলোড করিনি। তো সেটার জন্য আমি কি করলাম, তো যে ভিডিওটা মানে রেগুলার চলছিল আমাদের ওয়ান শটের জন্য, যেটা তোমাদের জন্য রেকর্ড করছিলাম, তো এটা একসাথে আমি করে নেব যাতে করে আমার পরিশ্রমটা একটু কম হয়ে যায়। আর একই সাথে একটা ভিডিওর মধ্যে আমাদের চলে আসবে, মানে ওয়ান শটটা চলে যাবে তোমাদের ওই শিক্ষাতিয়ান অনলাইন চ্যানেলে, আর এটার যে এই পার্টটা 4th পার্টের যে বিষয়টা এটা চলে যাবে তোমাদের ওই চ্যানেলে আর কি, এই শিক্ষায়তন ইনস্টিটিউট চ্যানেলে। তো শিক্ষায়তন ইনস্টিটিউটে তোমরা এখন কার্বনের যে লাস্ট পোর্শনটা যেটা আমাদের বাকি ছিল, এই পোর্শনটা তোমরা এখন পেয়ে যাবে। এখন তোমরা ঘরে পড়ে নিতে পারো, ঠিক আছে? তোমাদের টিবিএসসির তো এখনো এক্সাম হয়নি, আর এটা আজকের যে ক্লাসটা হবে এটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য হবে, বলে রেখে দিই, ঠিক আছে? আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদেরও ভিডিও আসবে, 1-2 দিন হয়তো বা একটু লেট হতে পারে, তোমাদের ভিডিওটাও চলে আসবে, ঠিক আছে? তো বেঙ্গলি মিডিয়াম যারা স্টুডেন্ট আছো, তোমরা যারা রেগুলার ভিডিও দেখো, তোমরা হয়তো বা জানো আমাদের 3টে পার্ট কমপ্লিট হয়ে গেছে কার্বনের, এবং আজকে আমাদের লাস্ট পার্টটা হবে। তো লাস্ট পার্টের লেকচারটা আজকে আমরা দেখব কার্বন এবং এর যৌগ সমূহ, ঠিক আছে? কার্বন এবং তার যৌগ সমূহ। তো এটার 3টে পোর্শন আমরা করে নিয়েছি, তোমরা আশা করি আগের ভিডিওগুলো দেখে এসছো, না হলে কিন্তু অসুবিধা হবে, কারণ এটা লাস্ট পোর্শন। আর আগের পোর্শনগুলো যদি না দেখো তখন কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আজকে যে বিষয়গুলো আমরা দেখবো এইগুলো একটু দেখে নেই আমরা কন্টেন্টের মধ্যে, সূচিপত্রের মধ্যে কি কি আছে। কার্বন যৌগের রাসায়নিক ধর্মাবলী, কার্বনের যে রাসায়নিক ধর্মগুলো আমরা ভৌত ধর্মগুলো দেখেছিলাম, ভৌত ধর্মর মধ্যে বহুরূপতা দেখেছিলাম, তার মধ্যে তার 3টে রূপ দেখেছিলাম, গ্রাফাইট, ডায়মন্ড এবং ফুলেরিন, এইগুলো দেখেছিলাম। তো কার্বনের এখন আমরা কি পড়বো? রাসায়নিক ধর্মাবলী পড়বো। তো রাসায়নিক ধর্মাবলী যখনই বিষয়টা আসে, সবসময় মনে রাখবে যে রাসায়নিক ধর্ম একটা যে কোনো যৌগ বা একটা যে কোনো পরমাণু বা যে কোনো অণুর যদি আমরা রাসায়নিক ধর্ম জানতে চাই, তাহলে তাকে আমরা কি করবো? তাকে আমরা বিক্রিয়া করাবো, ঠিক আছে? বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া করাবো, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েকশনস করাবো, যার মধ্যে থেকে কিছু রেজাল্ট উঠে আসবে। ওই রেজাল্টগুলোকে আমরা কনক্লুড করে বলবো যে সে অমুকের সাথে রিয়েক্ট করে ওই জিনিসটা তৈরি করে, এটাই তার রাসায়নিক ধর্ম। বোঝা গেছে? তার মানে কি এখানে কিছু রিয়েকশনস আছে, কিছু রাসায়নিক কিছু বিক্রিয়া আছে, ঠিক আছে? এই বিক্রিয়াগুলো আমরা আজকের ক্লাসে আমরা দেখব। কয়েকটি গুরুত্বপূর্ণ কার্বন যৌগ আছে, ওই যৌগগুলো আমরা পড়বো, ঠিক আছে? তারপর এখানে আছে রেকটিফাইড স্পিরিট এবং মিথিলেটেড স্পিরিট, এই বিষয়টা কি আমরা দেখবো। রেকটিফাইড স্পিরিট জিনিসটা কি, মিথিলেটেড স্পিরিট জিনিসটা কি, তাদের মধ্যে পার্থক্য কি আছে। পরিষ্কারক পদার্থ, ঠিক আছে? মানে কি বলে এটাকে, ক্লিনজিং এজেন্ট, ঠিক আছে? পরিষ্কারক পদার্থ, ক্লিনজিং এজেন্ট, সাবান ও ডিটারজেন্ট। সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কোথায় মিল আছে, কোথায় পার্থক্য আছে। সাবান থেকে আমরা ডিটারজেন্ট, সাবান প্রথম তো সাবান বেরিয়েছে অবভিয়াসলি, তো সাবান থেকে তারপর আমরা ডিটারজেন্টগুলো কেন বের করেছি, সাবান থেকে সাবানের কি ড্রব্যাক ছিল, সাবানের কি সমস্যা ছিল যে সমস্যার জন্য আমরা ডিটারজেন্ট বের করেছি, ঠিক আছে? ওই জিনিসগুলো আমরা দেখব। সাবান কৃত্রিক ময়লা অপসারণ প্রক্রিয়া, ঠিক আছে? এই এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সাবান কিভাবে ময়লা অপসারণ করে সেই প্রক্রিয়াটা, পুরোটা প্রক্রিয়া আমরা বুঝবো, ঠিক আছে? সাবান কি করে একটা জামা কাপড় থেকে, জামা কাপড়ের মধ্যে যখন ময়লা লেগে থাকে বা কোনো একটা তেলের দাগ বা বিভিন্ন ধরনের যদি ডার্ট পার্টিকেলস যেগুলো থাকে, ওইগুলা থেকে সাবান কি করে ওই ডার্ট জিনিসটা বা ওই ময়লাটা কি করে কাপড় থেকে বের করে নিয়ে আসে, ঠিক আছে? ওয়াটারের সাথে কিরকম বন্ডিং করে, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখবো, ঠিক আছে? তো কার্বনের সবচেয়ে প্রথম শুরু করি কার্বন যৌগের রাসায়নিক ধর্মাবলী। তো দেখো, কার্বন গঠিত যৌগগুলি অর্থাৎ জৈব যৌগগুলি
মূল কার্বন, হাইড্রোজেন ও অন্যান্য কয়েকটি মৌলের সম্বন্ধে গঠিত। যেহেতু কার্বন যৌগের সংখ্যা প্রচুর, তাই এদের রাসায়নিক বিক্রিয়া ধরনও বহু রকম। এই বহু রকম কার্বন যৌগের তথা জৈব বিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিক্রিয়া হলো দহন বিক্রিয়া, জারণ বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়া বিষয়টা কি তোমরা আগে থেকে জানো, তোমরা আগে ক্লাসেও করেছো। দহন বিক্রিয়াটা কি ছিল? যে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন, ঠিক আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া হয় তখন সেটা হয় দহন বিক্রিয়া। মানে কি, অক্সিজেনের প্রেজেন্সে আমরা যখন তাকে জ্বালাবো, তাকে যখন বার্ন করব, তখন কার্বন কম্পাউন্ডস কি ধরনের প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ, কি ধরনের বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে সেই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। জারণ বিক্রিয়া তোমরা জানো, ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছো, অক্সিডেশন রিঅ্যাকশন। তো অক্সিডেশন রিঅ্যাকশনটা আমরা দেখবো, জারণ বিক্রিয়া মানে কার্বনের যৌগগুলো, ঠিক আছে। আমরা এখন শুধু কিন্তু কার্বনের যৌগগুলো বলবো, ঠিক আছে, মানে অর্গানিক কম্পাউন্ডস, বিশেষ করে যে অর্গানিক কম্পাউন্ডস গুলো আছে, মানে জৈব যৌগ যেগুলো আছে, কার্বন যৌগই আমরা জৈব যৌগ বলি। এই জিনিসগুলো আমি কিন্তু চ্যাপ্টার প্রথম বলে দিয়েছি, ঠিক আছে, কেন বলি, কি কারণে বলি, ঠিক আছে, বা ডেফিনিশনটা কিভাবে চেঞ্জ হয়েছিল। তোমরা যদি ক্লাসেসগুলো প্রথম থেকে না দেখে আসো তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তোমাদের। প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা জানি এখানের মধ্যে ওই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, একটা জিনিস আরেকটাকে সরিয়ে আরেক জায়গায় বসে যায়, ঠিক আছে। বিষয়টা কিরকম ছিল, মনে করো এবি প্লাস সি যদি হয়, তাহলে রিঅ্যাকশনটা হয়তো বা এরকম হতে পারে, রিঅ্যাকশনটা এরকম হতে পারে সিবি, ঠিক আছে, সিবি প্লাস এ হতে পারে। মানে সিটা কি করলো, সি প্রতিস্থাপন করালো, ঠিক আছে, এ কে, এটা নিয়ে দিই, ঠিক আছে, সি এ কে সরালো এবং সি এর জায়গা গিয়ে বসলো, এ একা বেরিয়ে এসে এরকম করে হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট আছে, দ্বি প্রতিস্থাপন আছে। আচ্ছা, তো এটার মধ্যে নেই যদিও দ্বি প্রতিস্থাপন। আমরা এখন এই চারটে বিষয় আপাতত আমরা দেখবো, ঠিক আছে। সবচেয়ে প্রথম হলো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া বিষয়টা কি আমি বলে দিয়েছি, যে প্রক্রিয়া কোনো কার্বন ঘটিত যৌগ বা অন্য কোনো দাহ্য বস্তু বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প জারিত হয়ে, সরি, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে এবং সেই সঙ্গে প্রচুর তাপ ও আলো উৎপন্ন করে, তাকে দহন বিক্রিয়া বলে, ঠিক আছে। কম্বাশন রিঅ্যাকশন, তো কম্বাশন রিঅ্যাকশন মানে কি, জ্বলা। তো একটা জিনিস বার্ন হচ্ছে, তো বার্ন হয়ে সে কিছু বাই প্রোডাক্ট তৈরি করবে। তো বাই প্রোডাক্টের মধ্যে কি কি জিনিস পেলাম আমরা, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে প্রথম, যেহেতু কার্বনের সে যৌগ, কার্বন যৌগ মানে কি, তাহলে রেসিডিউ হিসেবে কার্বন ডাইঅক্সাইডই দেবে, ঠিক আছে। মানে রেসিডিউ কি বলে এটাকে, মানে বাই প্রোডাক্টই বলতে পারো, ঠিক আছে, মানে জ্বলার পর যে জিনিসটা আসে। তো কার্বন ডাইঅক্সাইড দেবে, তার সাথে জলীয় বাষ্প ওয়াটার পার্টিকেলসও দেবে, ঠিক আছে, এবং তার সাথে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেবে, যেটা হলো তাপ বা আলো, ঠিক আছে। তাপ ও আলো দুটোটাই শক্তি, যেহেতু মানে যদিও যেহেতু না, তাপ ও আলো দুটোটাই শক্তি। আর শক্তি মানে বিভিন্ন রূপে আসতে পারে, ঠিক আছে, এবং তাপ আসলে আলো অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। কোনো জিনিস জ্বলছে যে জায়গাতে, তার মানে কি, একটা ক্যান্ডেলকে যদি আমরা আজকে জ্বালাই, ঠিক আছে, বার্ন যদি করি ক্যান্ডেলকে, তাহলে সে জ্বলছে এবং সঙ্গে সঙ্গে কি দিচ্ছে, আলো দিচ্ছে, তাই তো। তো এই বিষয়টা আর কি, যে সে কি কি বিক্রিয়াজাত পদার্থগুলো দেখাতে পারে। আচ্ছা, প্রথম উদাহরণ আমরা নিয়ে নিই মিথেনের। মিথেন দহন ক্রিয়ায় সাহায্য করে না, ঠিক আছে। আর এই এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে, এটা অনেকে ভুল মনে করতে পারে। এই জিনিসটা মনে রাখবে যে মিথেন কখনোই কোনো একটা দহন ক্রিয়ায় সাহায্য করে না, কিন্তু সে নিজে নিজে সে বার্ন হয়, ঠিক আছে, নিজে সে জ্বলে, ঠিক আছে। কিন্তু বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে আম, পৃথক ও অনুজ্জ্বল নীল শিখায় জ্বলে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন, মানে হাইড্রোজেন না, ওয়াটার, ঠিক আছে, H2O উৎপন্ন করে। আচ্ছা, তো মিথেন ও বায়ুর কি বলছে সংমিশ্রণে বিস্ফোরণ। আচ্ছা, এখানে এখানে হিট লিখে দিলে আরো ভালো, মানে তাপ লিখে দিলে ভালো, এখানে দেওয়া আছে তাপ লিখে দিলে আরো ভালো। বিস্ফোরক পদার্থ, তাই কয়লা খনিতে অনেক সময় প্রচন্ড বিস্ফোরণ ঘটে, ঠিক আছে। কয়লার খনির মধ্যে মিথেন গ্যাস, কখনো কখনো মিথেন গ্যাস ফর্ম হয়। তো এই মিথেন গ্যাসটা যেহেতু খুবই মানে কম্বাস্টিবল আমরা বলতে পারি, মানে সে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে, জ্বলতে পারে। আমাদের ঘরে যে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটাও একটা গ্যাস, এটা জ্বালানো হয়, গোবর গ্যাস আছে। তো মিথেন গ্যাসও কাইন্ড অফ গ্যাস, যেটা বার্ন হয়, নিজে জ্বলে, ঠিক আছে। তো দিস ইজ অ্যান এক্সপ্লোসিভ। তো এটা ক্ষতিকারকও হতে পারে, এটা মানে সমস্যাজনকও হতে পারে। বায়ু বা অক্সিজেনের সঙ্গে অন্যান্য গ্যাসীয় হাইড্রোকার্বনের মতোই ইথিলিন, ঠিক আছে, ইথিলিনকে C2H4, যেটা আমাদের CnH2igen ফর্মুলা থেকে আসে, ঠিক আছে, অ্যালকিনের ফর্মুলা থেকে, CnH2igen ফর্মুলা থেকে আসে, ঠিক আছে। একটু দাঁড়াও তো।
হ্যাঁ, তো কি বলছিলাম যে হ্যাঁ, ওই CnH2 মানে এলকিনের ফর্মুলা থেকে, এলকিনের গ্রুপ থেকে আসে C2H4, যেটার নাম হলো ইথিলিন, বা আমরা এটাকে ইথিনও বলি। ঠিক আছে, এই জিনিসটা কনফিউজ হবে না। ইথিলিন এবং ইথিন দুটোটাই সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা। ইথিলিন বিস্ফোরক মিশ্রিত উৎপন্ন করে, তাতে অগ্নিসংযোগ করলে, মানে অক্সিজেনের বিক্রিয়া করলে, অগ্নিসংযোগ মানে মানে অক্সিজেন মেশালে, অক্সিজেন রিয়েকশন করালে, বিক্রিয়া করালে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হয়। মানে মূলত এই সবগুলোর একটাই আমরা রেজাল্ট হিসেবে, বা একটাই কনক্লুশন হিসেবে নিতে পারি, যে যখনই আমরা কার্বন যৌগকে, ঠিক আছে, যখনই আমরা অর্গানিক কম্পাউন্ডসকে, জৈব যৌগকে যখনই আমরা জ্বালাবো, তার থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল এজ এ ভেপার ফর্মে, মানে আম, বাষ্প হিসেবে বেরিয়ে আসে, এবং তার সাথে কিছু লাইট বা তোমার কি বলে তাপ হিসেবে এনার্জি বেরোতে পারে। ঠিক আছে, বেরোতে পারে না, বেরোয়। ঠিক আছে, তাপ হিসেবে বেরোয়, তার সাথে তাপও তুমি লিখে দিতে পারো। দিস আর দা বাই প্রোডাক্টস। মানে তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে যে যখনই আমরা কার্বন যৌগকে জ্বালাবো, তখন এই দুটো জিনিস মেইনলি আসবে, কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে আসবে ওয়াটার ভেপার, জলীয় বাষ্প, এবং তার সাথে তাপও আসবে। ঠিক আছে, এটাই মূল কথা ছিল এই জায়গার। আচ্ছা, এখানে এটাও সেম, দেখো এখানের মধ্যে ইথাইল অ্যালকোহল দিয়েছে, C2H5OH, এটা হলো ইথাইল অ্যালকোহল। চোখটা কেন জানি ইয়ে করছে। আচ্ছা, ইথাইল অ্যালকোহল, এটার অনেকগুলো ফর্মুলা আছে। এটাকে আমরা CH3CH2OH এরকমও লিখি। ঠিক আছে, CH3CH2OH বা C2H5OH। আচ্ছা, এটা যখন অক্সিজেনের সাথে বার্ন করবে, তখনও কার্বন ডাই অক্সাইড এবং কি বলে ওয়াটার ভেপার দিতে পারে। ঠিক আছে, এবং দেয়। আচ্ছা, কখনো কখনো তোমরা অনেকগুলো মুভিতে দেখেছো, হিন্দি মুভির মধ্যে, বলিউডের যে মুভিগুলো আছে সেগুলোর মধ্যে দেখা যায় যে অ্যালকোহল, ঠিক আছে, কখনো কখনো কিছুর মধ্যে দিয়ে অ্যালকোহলকে বার্ন করা যায়। ঠিক আছে, তো অ্যালকোহল, কনসেন্ট্রেটেড অ্যালকোহল যদি থাকে, তাহলে সেটা বার্ন হবে। যদিও আমরা যে অ্যালকোহলগুলো মার্কেটে পাই, বা কোনো কোনো সময় হয়, সবগুলোই বার্ন হয়, কিন্তু কিছু কিছু অ্যালকোহল আছে যেগুলো ভালো করে বার্ন হয় না। এর মানে কি, এটার মধ্যে ওয়াটার কন্টেন্ট থাকে। ঠিক আছে, আর সাধারণত সব অ্যালকোহলের মধ্যেই ওয়াটার কন্টেন্ট থাকবে, ওয়াটার থাকবে। একদম পিওর অ্যালকোহল তুমি শুধু ল্যাবের মধ্যেই পাবে, যেটা খাওয়া যায় না। ঠিক আছে, ক্ষতিকর। ঠিক আছে, ডিরেক্ট তুমি কনজিউম করতে পারবে না। নেক্সট, কার্বন যৌগের জারণ বিক্রিয়া। আছে, জারণ বিক্রিয়া বলতে আমরা জানি, জারণ বিক্রিয়া আমাদের ডেফিনেশন পড়তে হবে না। জারণ হলো কি, জারণ হলো অক্সিজেনের যোগ হওয়া। ঠিক আছে, অক্সিজেন তার মধ্যে যখন যোগ হবে, তখন জারণ বিক্রিয়া হয়, বা যদি হাইড্রোজেন বিজারিত হয়। ঠিক আছে, হাইড্রোজেন যদি সরে যায়, তার থেকে হাইড্রোজেন যদি মাইনাস হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো জারণ। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম হলো অক্সিজেনের সংযোগে, অক্সিজেন যোগ করে আমরা জারণ করছি। আচ্ছা, একটু আগে যে রিঅ্যাকশনটা দেখেছো, এটা একটু দেখো ভালো করে, লক্ষ্য করে। এই যে রিঅ্যাকশনটা, CH4+O2 gives CO2 আর H2, আর এখানে যে রিঅ্যাকশনটা, CH4+2O2 gives HCHO 2O2+H2। ঠিক আছে, এই যে জিনিসটা এখানে দেখছো, এই দুটোটার মধ্যে পার্থক্য কোন জায়গাতে বুঝতে পারো? এই যে এই জায়গাটার মধ্যে কি হলো, কি হলো, এই জায়গাটার মধ্যে পার্থক্য হলো এটাই, যে একটা হলো আমাদের, কি হচ্ছে এগুলা, একটা হলো আমাদের অক্সিজেনের সাথে, মানে বার্ন হলো, কম্বাশন হলো। ঠিক আছে, মানে দহন হলো। আরেকটা হলো অক্সিজেনের সাথে বিজারণ হলো, মানে সরি, জারণ হলো, অক্সিজেনের সাথে জারণ হলো, মানে জারণ বিক্রিয়া। মানে দুইটার মধ্যে তফাৎ হলো, অক্সিজেন এটার মধ্যে যোগ হচ্ছে, আর একটা অক্সিজেন নিজে বার্ন হচ্ছে। ঠিক আছে, হয়ে অন্য একটা জিনিস তৈরি হচ্ছে। যদি আমরা মিথেনকে অক্সিজেনের সাথে বার্ন করাই, তাহলে আমরা HCHO, যার নাম হলো ফর্মালডিহাইড, এলডিহাইড গ্রুপ থেকে এসছে, এটা মনে করো। ঠিক আছে, CHOটা কি ছিল, এলডিহাইড গ্রুপ। তাহলে এলডিহাইড গ্রুপের যদি আমি একটা কার্বন দিয়ে আমি যদি কম্পাউন্ডটা বানাই, তাহলে এটা হবে ফর্মালডিহাইড, বা এটার আরেকটা নাম আছে অ্যাসিটাল, সরি সরি সরি, দুটো কার্বন হলে অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড। ঠিক আছে, এটার নাম হলো ফর্মালডিহাইড। তার সাথে অক্সিজেনও বেরোবে, কিছু অক্সিজেন গ্যাস বেরোবে, এবং ওয়াটার ভেপর বেরোবে। ঠিক আছে, তো এই যে রিঅ্যাকশনটা, এটা হলো অক্সিজেন যোগ করে কার্বন কম্পাউন্ডস। ঠিক আছে, কার্বন যৌগের সাথে অক্সিজেন যোগ করে আমরা জারণটা করিয়েছি। ঠিক আছে, জারণ করানো করিয়ে কি তৈরি হয়েছে, ফর্মালডিহাইড। একটু পরে দেখবে অন্য একটা কম্পাউন্ডও তৈরি হয়। ঠিক আছে, ফর্মালডিহাইড তৈরি হয়, তার সাথে আরেকটা জিনিসও তৈরি হয়। আচ্ছা, এখন দেখো, এই যে 200 ডিগ্রি উষ্ণতায় কপার অনুঘটকের উপস্থিতি। অনুঘটক মানে কি জানো তোমরা? অনুঘটক মানে হলো ক্যাটালিস্ট। ঠিক আছে, এটা এমন একটা জিনিস যেটা রিয়েকশনের মধ্যে পার্ট নেয় না, কিন্তু রিয়েকশনটাকে ফাস্ট করে দেয়। কোনো একটা বিক্রিয়াকে দ্রুত করে দেওয়ার যে ক্ষমতা থাকে, যে জিনিসটার ক্ষমতা থাকে, যে পদার্থটার ক্ষমতা থাকে,
ওই জিনিসটাকে আমরা বলি অনুঘটক। সে ডিরেক্টলি কোনো রিয়েকশনে পার্ট নেয় না। তো কপার অনুঘটক মানে কি, কপারটা এখানে ফাস্ট করে দিয়েছে রিয়েকশনটাকে। কপার অনুঘটকের উপস্থিতিতে মিথেন অক্সিজেন দ্বারা মিথাইল অ্যালকোহল জারিত হয়। বেশি পরিমাণে অক্সিজেন থাকলে উৎপন্ন মিথাইল অ্যালকোহল ফর্মালডিহাইডে পরিণত হয়। এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটাই আমি বলছিলাম, বেশি পরিমাণ অক্সিজেন থাকলে উৎপন্ন মিথাইল অ্যালকোহল ফর্মালডিহাইডে পরিণত হয়। দেখো এই দুটো রিয়েকশনের মধ্যে পার্থক্যটা একটু ভালো করে দেখো, তাহলেই তোমরা চট করে বুঝে ফেলবে। ঠিক আছে, এখানে দেখো মিথেন এবং অক্সিজেনের রেশিওটা একটু ভালো করে লক্ষ্য করো। মিথেন এবং অক্সিজেনের রেশিওটা হলো এখানে 2:1। তার মানে কি মিথেনের পরিমাণ বেশি এবং অক্সিজেনের পরিমাণ কম, মানে 2 ভাগ মিথেন 1 ভাগ হলো অক্সিজেন। আর এই জায়গাতে দেখো রেশিওটা কত, 1:1। তার মানে এখানে মিথেন এবং অক্সিজেন সমান পরিমাণে। তাহলে দুটো রিয়েকশনের মধ্যে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি কোন জায়গাতে তোমার অক্সিজেনের পরিমাণ বেশি, তাহলে তোমরা চট করে বলবে অক্সিজেনের পরিমাণ এখানে বেশি। তাহলে যখন অক্সিজেনের পরিমাণ বেশি হবে তখন কি তৈরি হবে, ফর্মালডিহাইড, মানে এলডিহাইড তৈরি হবে। এলডিহাইড সিএইচও গ্রুপ তৈরি হবে। ঠিক আছে, এলডিহাইড তৈরি হবে, বা আরেকটা জিনিসও তৈরি হতে পারে, এটাও মনে রাখবে, আরেকটা জিনিসও তৈরি হতে পারে, COOH ওইক অ্যাসিড, কার্বক্সিলিক গ্রুপও তৈরি হতে পারে। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য রিয়েকশন, রিয়েকশনের উপর নির্ভর করে এই জিনিসটাও তৈরি হতে পারে। কারণ এখানে জারণ যেহেতু হবে, আর জারণ যখনই হবে তখন অক্সিজেন যোগ হবে। কোনো কোনো জায়গাতে রিয়েকশনে আমরা পাবো ওই যে আমরা যখন ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের যখন আমরা প্রিপারেশন দেখব, প্রস্তুতি দেখব, তখন দেখবে যে অ্যালকোহল থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড বানানো হয়। এই যে জিনিসটা, এটা থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড বানানো হয়, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড বানানো হবে অক্সিজেন যোগ করে। ঠিক আছে, তো বিষয়গুলো একটু মানে খুবই মানে ক্লোজ বিষয়গুলো, তো একটু তোমরা পয়েন্টগুলো নোট করে রেখে দেবে যে অক্সিজেনের পরিমাণ যখন কম হবে তখন আমাদের তৈরি হবে মিথাইল অ্যালকোহল, অ্যালকোহল গ্রুপ তৈরি হবে। এখন এটা যদি মিথাইল হয় এটা মিথাইল অ্যালকোহল হবে, ইথাইল হলে ইথাইল অ্যালকোহল হবে। এই জিনিসগুলো তো চেঞ্জ হতে থাকবে, এগুলো তোমাদের অসুবিধা হবে না। যেখানে যতটা কার্বন দেবে এখানেও সেম কার্বনের কম্পাউন্ডই তৈরি হবে। ঠিক আছে, এই জায়গাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। যখন আমাদের অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে তখন আমাদের ফর্মালডিহাইড তৈরি হবে, বা এখানে কি বলে এটাকে, ইয়েটাও তৈরি হতে পারে, যদিও এটা তৈরি হয় না, ফর্মালডিহাইডই সাধারণত হয়। আর তোমার অ্যালকোহলকে যখন আমরা অক্সিজেনের সাথে রিয়েকশন করাবো তখনই আমাদের কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হয় এবং মানে ওইক অ্যাসিডটা তৈরি হয় আর কি। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঠান্ডা লঘু ক্ষারীয় দ্রবণে 1% মানে এই দ্রবণে এটা কি বলে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কতটুকু নিয়েছি আমরা, 1% নিয়েছি। এর মধ্যে যদি ইথিলিন গ্যাস, যদি তার মধ্যে ইথিলিন গ্যাস চালনা করলে বেগুনি বর্ণের দ্রবণ বর্ণহীন হয়। আচ্ছা, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমরা যদি ভুলে যাও তাহলে আমি মনে করিয়ে দিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে রংটা ছিল সেটা ছিল বেগুনি রং। ঠিক আছে, সেটা ছিল বেগুনি রং। সেটার মধ্যে কোন গ্যাস পাস করিয়েছে, ইথিলিন গ্যাস। ইথিলিন গ্যাস মানে ইথিলিনের ফর্মুলাটা মনে আছে তো, C2H4, ইথিলিন মানে ওই যে আমাদের ইয়েটা ছিল, কি বলে এটাকে, ইথিন যেটা, ওইটা ইথিলিন গ্যাস। তো ইথিলিন গ্যাস যদি তার মধ্যে পাস করা হয় তাহলে এটার যে কালারটা চেঞ্জ হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। ইথিলিন জারিত হয় হয়ে বর্ণহীন ইথিলিন গ্লাইকলে পরিণত হয়। দেখো রিয়েকশনটা দেখো, যখন আমরা নিলাম কি ইথিলিন গ্যাস কিছু ওয়াটার নিলাম, অক্সিজেন নিলাম, O2 হবে এখানে, আর এটার মধ্যে ক্ষারীয় KMNO4 হবে, হ্যাঁ দ্রবণ। ঠিক আছে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ আমরা নিলাম। তো এই জিনিসটা নিলে এখানে কি হবে দেখো, এটা জারিত হচ্ছে, জারণ বিক্রিয়া হচ্ছে। তাহলে জারণ যখন হবে অক্সিজেন কি হবে, এটার সাথে অ্যাড হবে। তাহলে অক্সিজেন যদি অ্যাড হয় তাহলে এই যে এই ডাবল বন্ডটা ভাঙতে হবে, কারণ ডাবল বন্ড ভেঙেই অক্সিজেন যুক্ত হবে। তাহলে এই ডাবল বন্ড ভেঙে দুটো অক্সিজেন এসে তার সাথে যুক্ত হলো। তাহলে দুটো অক্সিজেন এসে যুক্ত হলে এই যে কম্পাউন্ডটা ফর্ম হলো, এখানে দেখো CH2, এখানে আছে CH2 আছে, শুধু একটা বন্ড ভেঙেছে। তাহলে এখানে ওর দুটো হাত, এখানে ওর একটা হাত, তাহলে তিনটা হাত করেছে, আরো একটা হাত বাকি। আর ওই যে এখানে হাইড্রোজেন আছে এটাও ভাঙবে, ভেঙে এখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে দুটো OH যুক্ত হবে। ঠিক আছে, মানে অ্যালকোহল গ্রুপ যুক্ত হলো, যেটার নাম হলো ইথিলিন গ্লাইকল। তোমাদের যদি এটাকে ইউপ্যাক নেমে তোমরা লিখতে চাও তাহলে ইউপ্যাক নেমেও লিখতে পারবে। এটা ইউপ্যাক নেম কি হবে, ইথ, তাহলে হবে ইথ ইথ হবে 1,2 ডাই অল।
ঠিক আছে, ইথ 1,2 ডাইঅল বা ইথিলিন গ্লাইকল। তোমরা ইউপেক নেম পারো আশা করি। ঠিক আছে, এই জিনিসগুলো আমি পড়িয়েছি কোনো মানে কোনো কিছু স্কিপ না করে আমি কিন্তু এই জায়গাতে এসেছি। তো তোমরাও কোনো কিছু স্কিপ না করে কিন্তু এই জায়গাতে আসবে। ঠিক আছে, হঠাৎ করে যদি ভিডিও চালিয়ে নাও, এই ভিডিও দেখে নাও, তাহলে তোমাদের অসুবিধা হতে পারে। আচ্ছা, নেক্সট যে আমাদের বিষয়টা হলো, এই জিনিসগুলো কি দেখছি আমরা, ভুলবে না কিন্তু কি দেখছি আমরা, জারণ বিক্রিয়া দেখছি কিন্তু। ঠিক আছে, হাইড্রোজেনের অপসারণ দ্বারা জারণ। আমি বলেছিলাম যে দুটো প্রসেসে করা যায়, ইদার আমি অক্সিজেন অ্যাড করব, না হলে হাইড্রোজেন অপসারিত করব, বিয়োগ করব। তো হাইড্রোজেনের অপসারণ দ্বারা কিরকম হতে পারে দেখো, মিথেন, তাকে যদি আমরা খুব বেশি টেম্পারেচারে যদি তাকে আমরা উত্তপ্ত করি, তাহলে তার থেকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটাও দিস ইজ এ কাইন্ড অফ হোয়াট, রিডাকশন রিঅ্যাকশন। ঠিক আছে, সরি, অক্সিডেশন রিঅ্যাকশন। ঠিক আছে, মানে কি করে হাইড্রোজেন সরিয়ে তার থেকে অক্সিডেশন আমরা করলাম, জারণ করলাম। নেক্সট, দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া বলে এটাকে। ঠিক আছে, সংযোজন মানে কি, সংযোজন মানে হলো অ্যাড হওয়া, এডিশন, এডিশন রিঅ্যাকশন বলে ইংলিশে। তো এডিশন রিঅ্যাকশন মানে কি, কোনো একটা জিনিস যুক্ত হবে। তাহলে যুক্ত তখনই হবে যখন তার মধ্যে স্পেস থাকবে। যেমন এখানে দেখো, এখানে যে CH2 ডাবল বন্ড CH2 আছে, তাহলে এই যে জিনিসটা, এটা হলো আমাদের ইথিন। তাহলে ইথিনের মধ্যে আর কিছু জিনিস আমি কি যুক্ত করতে পারবো? এখন অবধি তো পারবো না। তাহলে আমাদের যুক্ত করতে হলে কি করতে হবে, সবচেয়ে প্রথম এই জিনিসটা মাথাতে আনবে, যে যুক্ত করতে হলে কি করতে হবে, যুক্ত করতে হলে আমাদের এই ডাবল বন্ডটাকে ভাঙতে হবে। এই ডাবল বন্ডটাকে ভেঙে আমি হয়তো বা, আচ্ছা, যুক্ত করার আরেকটা জিনিস আছে, আমি ওই জিনিসগুলো সরিয়ে অন্য জিনিস যুক্ত করে দেবো, কিন্তু এটা যুক্ত হবে না, এটা প্রতিস্থাপন হয়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস সরিয়ে আরেকটা জিনিসকে যদি তুমি নিয়ে আসো, তাহলে তো এটা প্রতিস্থাপন হয়ে যাবে, এটা যুক্ত করা হবে না। তাহলে যুক্ত তখনই হবে ওইটা থেকে আরো কিছু জিনিস যদি ওর সাথে এসে যুক্ত হয়। এবং এই জিনিসটার সাথে যদি কোনো জিনিস তুমি যুক্ত করতে চাও, তাহলে তোমার কাছে একটাই রাস্তা, যে এই ডাবল বন্ডটা তোমাকে ভাঙতে হবে। ঠিক আছে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনের চারটা আছে, এই কার্বনেরও চারটা হাত ফিল করা আছে। তাহলে এই চারটা হাতের মধ্যে আমি যদি একটা বন্ড সরিয়ে দিই, তাহলে এখানে এটার সাথে একটা কিছু যুক্ত হওয়া যাবে, এটার সাথে আরেকটা জিনিস যুক্ত করা যাবে। আচ্ছা দেখো, তাহলে ইথিলিনের যুত বিক্রিয়া কি হচ্ছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তোমরা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন জানো তো, না ভুলে গেছো জিনিসগুলো? সম্পৃক্ত ছিল যেখানে সিঙ্গেল বন্ড, আর অসম্পৃক্ত হলো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হাইড্রোকার্বন। ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলি যেমন নিকেল, প্ল্যাটিনাম বা গেলিয়াম, এদের উপস্থিতিতে, মানে কি, এগুলা হলো আমাদের অনুঘটক। ঠিক আছে, ক্যাটালিস্ট। এদের প্রেজেন্সে যদি হাইড্রোজেন গ্যাসের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন উৎপন্ন করে। ঠিক আছে, একদম সিম্পল বিষয়টা। ঠিক আছে, কোনো ধরনের কোনো কনফিউশন না থাকার কথা। যদি আমার কাছে থাকে ডাবল বন্ড, এটাকে যদি আমি হিট করি ইন প্রেজেন্স অফ নিকেল এবং H2 হাইড্রোজেন গ্যাস যদি তার মধ্যে পাস করি, তাহলে ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। মানে অ্যালকেইন, অ্যালকেইনটা সরি অ্যালকিনটা অ্যালকিনটা ভেঙে অ্যালকেইন হয়ে যাবে, অ্যালকেইন হয়ে যাবে। যদি আমাদের থাকে ট্রিপল বন্ড, যদি আমাদের থাকে অ্যালকাইন, যদি আমাদের থাকে অ্যালকাইন, তাহলে আমরা নিকেল এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে, যদি হাইড্রোজেন গ্যাস পাস করিয়ে যদি হিট করি, তাহলে ডাবল বন্ড থেকে হবে ট্রিপল বন্ড থেকে হবে ডাবল বন্ড, তারপর ডাবল বন্ড থেকে হবে সিঙ্গেল বন্ড। মানে একটা একটা বন্ড ভেঙে ভেঙে যাবে। ঠিক আছে, হিট দেওয়ার কারণে বন্ডটা ভাঙবে এবং তার সাথে সাথে হাইড্রোজেনটা অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এই যে রিঅ্যাকশনটা, এটা আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেকটা প্রভাব দেয়। ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদেরকে একসাথে ক্লিয়ার করে দেই, যে আমাদের ব্যক্তিগত জীবনে এই জিনিসটার খুব একটা ইউজ আছে। তোমরা এটা জেনে রাখো এবং তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমরা চেষ্টা করবে এটা যেন অ্যাপ্লাই করতে পারো। বিষয়টা কি, বিষয়টা বলছি আমি। বিভিন্ন সময় তোমরা দেখবে যে বিভিন্ন ফুড স্টলের মধ্যে, ঠিক আছে, সব ফুড স্টল না, মানে কিছু কিছু ফুড স্টল আছে, আমি আগেই ক্লিয়ার করে বলে দিই। তো কিছু কিছু ফুড স্টল আছে, তোমরা দেখবে যে ওনাদের দোকানে যে মনে করো যে কোনো জিনিস, ফ্রাইড জিনিস যেগুলো ওনারা বিক্রি করেন, কোনো ধরনের কোনো পকোড়া হতে পারে বা লুচি পুরি এগুলা হতে পারে। তো এই যে তেলটা, ওনারা যে অয়েলটা যেটা ইউজ করেন, সেই অয়েলটা অনেক সময় অনেক দোকানে কি করা হয়, যে মনে করো 1 লিটার অয়েল ঢালা হলো, তেল ঢাললেন একটা কড়াইয়ের মধ্যে, তো 1 লিটার তো একদিনে শেষ করা সম্ভব না। ঠিক আছে, ছোট মোটো দোকানের জন্য তো মোটামুটি ধরো মনে করো 500 ml এর মতোই শেষ করলেন, তো বাকি 500 ml থেকে যায়। তাহলে এই 500 ml উনি কি করবেন, মানে উপর থেকে ছেঁকে বা নিচের জিনিসগুলো ফেলে দিয়ে পরের দিন এসে ওই তেলটা আবার ঢেলে নেন। তো বিষয়টা কি হয়ে যায় দেখো, যখনই আমরা অয়েল বাজার থেকে যে অয়েলগুলো কিনে নিয়ে আসি, ওই অয়েলগুলো নর্মালি আমাদের স্যাচুরেটেড থাকে।
ঠিক আছে, মানে সরি আনস্যাচুরেটেড থাকে। তো আনস্যাচুরেটেড মানে কি, আনস্যাচুরেটেড মানে হলো অসম্পৃক্ত থাকে। তো অসম্পৃক্ত যে তেলগুলো থাকে এগুলো ভালো থাকে, এগুলো আমাদের বাজার থেকে যত ধরনের ভেজিটেবল অয়েল যেগুলো আমরা পাই, যেমন সানফ্লাওয়ার সিড থেকে পাই, তারপরে তোমার কি বলে এটাকে, সয়াবিনের অয়েল আছে, তারপরে অলিভ অয়েল আছে, ঠিক আছে, যত ধরনের মাস্টার্ড অয়েল আছে, যত ধরনের ভেজিটেবল অয়েল যেগুলো আছে সবগুলা অয়েলই হলো আমাদের স্যাচুরেটেড, ঠিক আছে, উল্টো বলছি আমি, আনস্যাচুরেটেড, ঠিক আছে, অসম্পৃক্ত আর কি, ঠিক আছে। তো এই যে যতগুলো আমরা পাই সবই পাই আমরা আনস্যাচুরেটেড। তো এই জিনিসগুলো যখন ওনারা ইউজ করেন, ওনারা যখন কন্টিনিউয়াস ওনাদের যে কড়াইটা আছে সেই কড়াইয়ের মধ্যে ওনারা কন্টিনিউয়াস এটাকে হিট করতে থাকেন, তো কন্টিনিউয়াস যদি হিট করতে থাকে তখন কি হয়, ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন বলা আছে, নিকেল দিলে কি হবে, রিয়েকশনটা ফাস্ট হবে, ঠিক আছে, নিকেল না দিলে কি হবে, রিয়েকশনটা হবে কিন্তু স্লো হবে। তো তখন কি হয়, ভেজিটেবল এই অয়েলগুলোকে কন্টিনিউয়াস হিট করতে করতে ওদের বন্ডটা ভাঙে, আর হাইড্রোজেন গ্যাস তো অবভিয়াসলি আমাদের অ্যাটমসফিয়ারে আছে, তো ওই হাইড্রোজেনের সাথে বন্ড করে সে স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হয়ে যায়, ঠিক আছে, সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হয়ে যায়, ঠিক আছে। ওই যে জিনিসটা বলেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বনগুলি অসম্পৃক্ত যেগুলা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে এদেরকে আমরা অসম্পৃক্ত বলি, মানে আনস্যাচুরেটেড। তো ওই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলি বা আনস্যাচুরেটেড যে ফ্যাটস গুলো আছে বা আনস্যাচুরেটেড যে অয়েল গুলো আছে এগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো, কিন্তু স্যাচুরেটেড যেগুলো এগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ, খুবই ক্ষতিকর। তো এই স্যাচুরেটেড অয়েলটা তৈরি হয় ওনাদের দোকানে, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের কিছু অয়েল আছে মার্কেটে পাওয়া যায় যেগুলো বনস্পতি ঘি, ঠিক আছে, ভেজিটেবল ঘি যেটা আমরা বলি, ভেজিটেবল ঘি হিসাবে মার্কেটে বিক্রি হয়। বা কিছু অয়েল আছে তোমরা দেখবে যে শীতের দিনে ডালডা যেটাকে আমরা বলি, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজে ডালডাও বলি। তো এই অয়েলগুলো দেখবে তোমরা ঘরের মধ্যে স্টোর করে রাখলে ঠান্ডার দিনে জমে যায়, এই তেলগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ, বিকজ ইট কন্টেন্স টোটালি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। তো এই স্যাচুরেটেড ফ্যাটগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ। যখন আমরা ওই অয়েলগুলো বা বিভিন্ন ধরনের যে চিপসগুলো মার্কেটে পাওয়া যায় বা বিভিন্ন ধরনের যে ফ্রাইড আইটেমস, ফ্রাইড মানে প্যাকেটিং যে ফুডগুলো আছে এগুলো সবই ওই স্যাচুরেটেড অয়েল দিয়ে তৈরি করা হয়, স্যাচুরেটেড ফ্যাট দিয়ে তৈরি করা হয়। আর এই জিনিসগুলো যখন আমরা খাই আমাদের বডিতে গিয়ে ওই স্যাচুরেটেড ফ্যাটটা মানে সেটেল ডাউন হয়ে যায়, তখন এদের ব্রেক ডাউন করা খুবই কষ্ট হয়, এদের ভাঙা খুবই কষ্ট হয়, আমাদের পরিশ্রমটা অনেক বেশি করতে হয় এদেরকে ভাঙতে হলে। তার ফলে কি হয়, আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, আমাদের শরীর মানে বাল্কি হতে থাকে, ফ্যাটি হতে থাকে, এবং আমাদের বিভিন্ন ধরনের ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের হাই ব্লাড প্রেশার এই ধরনের রোগ আমাদের শরীরে সৃষ্টি হয়। এই জিনিসটা তোমরা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যতটুক পারা যায় ফ্রাইড আইটেম বাজার থেকে কম খাওয়ার চেষ্টা করবে, কারণ ওই অয়েলটা উনি ভালো অয়েলও যদি ইউজ করেন, ভালো ধরনের অয়েলও ইউজ করেন, কিন্তু এটাকে পরপর বারবার হিট করার কারণে পরপর এটা কন্টিনিউয়াস দেখবে তোমরা গ্যাসের মধ্যে চলানো মানে চড়ানো থাকে, তো কন্টিনিউয়াস যে হিট করতে থাকেন, তো কন্টিনিউয়াস হিট করতে করতে এটা কি হয়, এটা আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হয়ে যায়। আর ওই স্যাচুরেটেড হয়ে যাওয়ার যে অয়েলটা এটাই আমাদের খাওয়ার মানে খুবই ক্ষতিকর, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা মাথার মধ্যে রাখবে যে আজকের পর থেকে যতটুক পারা যায় আমরা এত এগুলা মানে প্রসেস ফুড দিয়ে বা এত মানে জিনিস দিয়ে ঘিরে আছি, যে যে কোনো একটা বার্থডে ফাংশন বলো, যা যে কোনো একটা ছোট মোটো একটা গেট টুগেদার হলেও আমরা রেস্টুরেন্টে যাই, সব জায়গাতে ওই খাওয়া দাওয়া করি এবং ওই ফ্যাটগুলোই আমরা খাই। তো যতটুকু পারা যায় অয়েলি সাবস্টেন্সটা অ্যাভয়েড করার চেষ্টা করবে আর কি, ঠিক আছে, কারণ এখানে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড ফ্যাটটা তৈরি হয়ে যায় যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, বুঝতে পেরেছো? আচ্ছা, তো নেক্সট কি বলেছে, অ্যালকিনগুলি লাল বর্ণের ব্রোমিন জলের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় ডাই, আচ্ছা একটু এই জিনিসটা আবার একটু বলে দেই, এখানে যে রিয়েকশনটা দেখেছিলে, এই যে রিয়েকশনটা দেখেছিলে এটাকে আমরা হাইড্রোজেনেশন রিয়েকশনও বলি, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাড হচ্ছে তো এটার সাথে, তো এটাকে আমরা হাইড্রোজেনেশন রিয়েকশনও বলি। এই জিনিসটা মাথাতে রাখবে যে হাইড্রোজেনেশন রিয়েকশন তোমাকে বললে তুমি এটা দেবে, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাড হওয়া আর কি। আচ্ছা, এই যে রিয়েকশনটা এখানে কি হচ্ছে, এখানে ব্রোমিন অ্যাড হচ্ছে, ব্রোমিন গ্যাসের প্রেজেন্সে আমরা যদি তাকে হিট করি, কার্বন টেট্রাক্লোরাইড এটা অনুঘটক হিসাবে কাজ করছে, তো এখানের মধ্যে এই ব্রোমিন গুলো তার সাথে যুক্ত হবে, এটাকে আমরা ব্রোমিনেশন বলি, ঠিক আছে। আগের রিয়েকশনটার মতোই, শুধু হাইড্রোজেন রিপ্লেস হয়েছে এবং ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়েছে, মানে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হয়েছে। 160 ডিগ্রি উষ্ণতায় নিকেল অনুঘটকের অথবা সাধারণ উষ্ণতায় প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে H2 এর বিক্রিয়ায় দুটি ধাপে
সম্পৃক্ত হয়, প্রথমে অণু হাইড্রোজেনের হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিলিন, পরে আরেক মানে হাইড্রোজেন অণু, ঠিক আছে, এইচ অণু হবে, হাইড্রোজেন অণু যুক্ত হয়ে আরো একটি আর কি হাইড্রোজেন অণু যুক্ত হয়ে ইথেন উৎপন্ন হয়, ঠিক আছে। এটা মানে ধাপে ধাপে আমি আগে যে জিনিসটা বলেছিলাম, মানে প্রথম যদি থাকে আমাদের ইথাইন যদি থাকে, এটাকে যদি আমরা হিট করি ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন এন্ড নিকেল, তখন তৈরি হবে কি ইথিন, এবং এটাকে ফার্দার হিট করলে এখানে হবে ইথেন, ঠিক আছে। আনস্যাচুরেটেড স্যাচুরেটেড, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো তোমাদের জন্য, তোমাদের হেলথের জন্য খুবই ক্ষতিকারক। তোমরা সামনের সময় থেকে এই জিনিসটা খুবই মাথাতে রাখবে। প্রতিস্থাপন বিক্রিয়াও জানো তোমরা, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, একটা জিনিসকে সরিয়ে আরেকটা জিনিস বসে। আমি চট করে রিঅ্যাকশনে চলে যাচ্ছি কারণ আমাদের এই ক্লাসটা অনেকটাই বড় হবে, তো যতটুকু শর্টে করা যায় আমি চেষ্টা করব করিয়ে দিতে তোমাদেরকে, কারণ সামনে যেহেতু তোমাদের এক্সাম। এই যে মিথেন, তার সাথে যদি ক্লোরিন রিঅ্যাকশন করে, তাহলে এখানে কি হচ্ছে, হাইড্রোজেনকে সরাচ্ছে, ক্লোরিন কার্বনের সাথে যাচ্ছে, ঠিক আছে। যদিও এখানে অন্যরকম একটা দেখিয়েছে, এখানে হাইড্রোজেন এখানে গিয়ে যুক্ত হচ্ছে, কিছু কিছু রিঅ্যাকশনের মধ্যে ক্লোরিনও গিয়ে যুক্ত হয় আর কি। একটা যেমন মনে করো CH3Cl, এটাও তৈরি হতে পারে, এটা একটু পরে আমরা দেখবো, ঠিক আছে। তো এটা একটা কাইন্ড অফ রিঅ্যাকশন, এটাও আমরা বলতে পারি মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় কার্বন এখানে থাকবে আর হাইড্রোজেন সরে যাবে আর কি, ক্লোরিনের সাথে এসে যুক্ত হয়ে যাবে। যেমন এই রিঅ্যাকশনগুলো দেখো, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় এখানে CH3Cl মানে মিথাইল ক্লোরাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। CH3Cl এর সাথে যদি Cl2 যুক্ত হয়, তখন এখানে আরেকটা ক্লোরিন গিয়ে যুক্ত হবে, ঠিক আছে। আর এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে আসবে, একটা ক্লোরিন গিয়ে যুক্ত হলো, এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি, ঠিক আছে। বা এটাকে আমরা আরেকটা রকম বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ডিহাইড্রোজেনেশন, ডি ডিহাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন রিঅ্যাকশন বলতে পারি, ঠিক আছে। মানে হাইড্রোজেন তার মধ্যে থেকে সরিয়ে দেওয়া, ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন। আচ্ছা, ইথিলিনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, সেম জিনিস, ইথিলিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। তাহলে ক্লোরিন যখন যুক্ত হবে, তাহলে অবভিয়াসলি এখানের মধ্যে কি হবে, একটা হাইড্রোজেন সরতে হবে, একটা ক্লোরিন যুক্ত হলো, একটা হাইড্রোজেন সরলো, এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা হাইড্রোজেন, ওরা একসাথে বন্ড করে এখানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করছে, এবং যে কম্পাউন্ডটা তৈরি করছে এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড। এই কম্পাউন্ডটার নাম হলো ভিনাইল ক্লোরাইড। এটা কোথা থেকে তৈরি হচ্ছে, এটা ইথিলিন থেকে বা ইথিন থেকে তৈরি হচ্ছে মনে করতে পারো, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা? এটা কি পড়ছি আমরা, এটা পড়ছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। গুরুত্বপূর্ণ কার্বন যৌগ দেখো, তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ কার্বন যৌগটা হলো ইথাইল অ্যালকোহল, খুব বেশি ইম্পর্টেন্ট, ইথানল বা ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। আমরা ইউপেক নেম হিসেবে তাকে জানি কি, ইথাইল অ্যালকোহল। আচ্ছা, তার প্রস্তুতি কি দেখো, সাধারণ উষ্ণতায় ফলের রস, গ্লুকোজ, ফলের রস তো চিনো তোমরা, যেটার মধ্যে গ্লুকোজ আছে বা সুক্রোজ আছে, আমরা বলি গ্লুকোজ, বা ইক্ষু, ইক্ষু মানে হলো আখ যেটাকে বলি আর কি, ওই সুগার কেন, ইক্ষু, শর্করার জলীয় দ্রবণে ইস্ট নামক এককোষী ছত্রাক, ঠিক আছে। ইস্ট একটা হলো ইউনিসেলুলার একটা ফাঙ্গাস ছত্রাক, এককোষী ছত্রাক মিশিয়ে কিছুদিন রেখে দিলে সন্ধান প্রক্রিয়া মানে হলো ফার্টিলাইজেশন, সরি ফার্মেন্টেশন, হ্যাঁ ফার্টিলাইজেশন, ফার্মেন্টেশন, এক্সট্রিমলি সরি। তো ফার্মেন্টেশন মানে হলো পচানো, সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তোমরা এটা মানে কি, অ্যালকোহল প্রস্তুতি তোমাদেরকে শেখাচ্ছি আমি, ঠিক আছে। বাড়িতে যে যদিও ট্রাই করবে না, ঠিক আছে। এই জিনিসটা কি খুবই একটা মজার একটা রিঅ্যাকশন। তোমার কাছে মনে করো কোনো একটা ফ্রুট জুস আছে, ঠিক আছে, ফলের রস, তুমি বাজার থেকে নর্মালি একটা ফল কিনে আনলে, যে কোনো একটা মিষ্টি জাতীয় ফল, ঠিক আছে, মিষ্টি জাতীয়, সুগার কেন ইজ দ্য বেস্ট, মানে সুইট ফ্রুটের মধ্যে ধরা হয়, সুগার কেনের জুসটা খুবই মিষ্টি হয়। বা বিভিন্ন যে ফলগুলা মিষ্টি জাতীয় যে ফলগুলো আছে, এদের যে রসটা তুমি যদি এনে রাখো, এটা মনে করো একটা বাকেটের মধ্যে এনে রাখলে, এটার মধ্যে কিছু ইস্ট দিয়ে দিলে, ইস্ট চিনো তো, বাজারে কিনতে পাওয়া যায় ইস্ট, ঠিক আছে। এটা এক ধরনের ছত্রাক, একটা ফাঙ্গাস, খাওয়া যায়, এডিবল ফাঙ্গাস বলতে পারো। তো এটা এটার মধ্যে দিয়ে রেখে টাইট করে মুখটা লাগিয়ে রাখলে, তখন ওই ইস্টটা এখানে কি করে, ফার্মেন্টেশন মানে ও রেসপিরেশন করবে, ফার্মেন্টেশন করবে ওইখানে, ও মানে কি বলে এটাকে, রিপ্রোডাকশন করবে। তো এখানের মধ্যে ফার্মেন্টেশন একটা প্রসেস হলো, ও ইস্টে এই জিনিসটাকে খেতে থাকবে, খেয়ে খেয়ে এটাকে পচাবে, ঠিক আছে। পচিয়ে এটার মধ্যে থেকে ও যে
কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করবে। তো কতদিন পরে তুমি দেখবে যে ওই কন্টেনারের মধ্যে যখন ইস্ট দিয়ে রেখে দিয়েছো, এটা পচে এটার মধ্যে মানে প্রচন্ড পরিমাণে গন্ধ বেরোচ্ছে প্রথমত কথা, আর দ্বিতীয় কথা হলো এটার মধ্যে প্রচন্ড পরিমাণে দেখবে বাবলস বা ফেনা তৈরি হচ্ছে। ওই ফেনাগুলো কি? ওই ফেনাগুলো হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর যে প্রোডাক্টটা তৈরি হলো 10 দিন 15 দিন পরে, সেই জিনিসটাই হলো আমাদের অ্যালকোহল, যেটা অনেক মানুষরা মানে কনজিউম করে আর কি। তো যদিও মার্কেটে যে অ্যালকোহলগুলো বিক্রি হয় 10-15 দিন না, এটা অনেক দিন পুরনো পুরনো হয়। যে অ্যালকোহলগুলো মানে মোটামুটি ধরো 10 বছর 15 বছর 20 বছর পুরনো, ঠিক আছে, এরকমও থাকে ব্যারেলের মধ্যে, বড় বড় ব্যারেলের মধ্যে ওই ফ্রুট জুস দিয়ে তারপর ইস্ট দিয়ে বন্ধ করে রেখে দেয় 4 বছর 5 বছর 10 বছর 20 বছর এরকম। মানে যত বছর পুরনো হবে ওয়াইন বা এই মানে এই ধরনের যে কি বলে হার্ড ড্রিঙ্কস যেগুলো আছে, এগুলো যত বেশি পুরনো হয় তত বেশি এক্সপেন্সিভ হয়। মানে যারা খায়, যারা ড্রিঙ্ক করে, তারা বলে নাকি যে এগুলা মানে যত বেশি পুরনো হয় তত টেস্টি হয় খেতে আর কি, ঠিক আছে। আমি তো বলতে পারবো না, এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ডিসক্লেমার দিচ্ছি, এগুলা কখনোই ড্রিঙ্ক করবে না, কারণ হেলথের জন্য এগুলা খুবই খারাপ, খুবই ক্ষতিকর। কারণ এটা মানে স্লো পয়জনের মতো কাজ করে। তুমি হয়তো বা আজকে কালকে বুঝতে পারবে না, কোনো কোনো এক বছর পরে, কোনো একদিন পরে তুমি বুঝতে পারবে যে এটা মানে কনজিউম করার জন্য তোমার শরীরে এই সমস্যা হয়েছে। আচ্ছা, এইভাবে ঝোলা গুড়ের জলীয় দ্রবণের সন্ধান প্রক্রিয়া দ্বারা ইথাইল অ্যালকোহল পুনরুৎপাদন করা হয়, ঠিক আছে। তো এগুলা আমাদের লোকাল যারা ট্রাইবস আছে ত্রিপুরার মধ্যে, ওনারাও এই ধরনের অ্যালকোহল জাতীয় জিনিস তৈরি করেন, যেটা ভাত থেকে তৈরি করা হয়। ভাতের যে জলটা, এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে। এটার মধ্যে কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট মানে হলো গ্লুকোজ, মিষ্টি জাতীয় জিনিস আছে। তো এটার মধ্যে ইস্ট দিয়ে দিলে ফার্মেন্টেশন হয়ে এই জিনিসটা তৈরি করা হয় আর কি, ঠিক আছে, মানে অ্যালকোহলটা তৈরি করা হয়। আচ্ছা, এখন হলো অ্যালকোহলের রিয়েকশন, ঠিক আছে। অ্যালকোহল বিভিন্ন জিনিসের সাথে রিয়েক্ট করে কি কি জিনিস তৈরি করতে পারে, ঠিক আছে। ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া, অ্যালকোহলের ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া কিরকম হয় দেখো। সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি ধাতুর সঙ্গে সাধারণ উষ্ণতায় ইথানল বিক্রিয়ায় হাইড্রোজেন নির্গত হয় এবং ইথক্সাইড যৌগ উৎপন্ন হয়, ঠিক আছে। সোডিয়াম শুধু ইথক্সাইড না, সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে। কেন এখানে ইথক্সাইড বলেছে? কারণ সোডিয়াম পটাশিয়াম বলেছে, জেনারেল ফর্মে ইথক্সাইড বলেছে, তাহলে এটা সোডিয়াম অক্সাইড হবে। যদি পটাশিয়াম যুক্ত হতো তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইথক্সাইড হতো আর কি। অ্যালকোহলের সাথে যখন সোডিয়াম মেটাল যুক্ত হচ্ছে, সোডিয়ামটা কি করছে দেখো, রিয়েকশনটা দেখে বুঝো। সোডিয়ামটা কি করছে, হাইড্রোজেনকে যা সরিয়ে দিচ্ছে, আর গিয়ে সোডিয়াম ওই জায়গাতে বসছে, হাইড্রোজেন এজ এ হাইড্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে আসছে। তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হলো সোডিয়াম ইথক্সাইড। নিরোধন বিক্রিয়া, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখো, উচ্চ উষ্ণতায় অতিরিক্ত পরিমাণ গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ইথানলের বিক্রিয়ায় ইথানল নিরোধন হয়ে ইথিলিন উৎপন্ন হয়। এখন দেখো এই রিয়েকশনটা একটু দেখে ভালো করে বুঝো। এটার ইংলিশ নেম হলো ডিহাইড্রেশন রিয়েকশন, ডিহাইড্রেশন, হ্যাঁ হাইড্রেশন, ডিহাইড্রেশন রিয়েকশন। ইংলিশ নামগুলো খুব ইজিলি বোঝা যায়। ডিহাইড্রেশন, হাইড্রেট করা মানে আমরা বলি কি, যে কন্টিনিউয়াস জল দেওয়া। ডিহাইড্রেশন বলি কি, যখন জল তেষ্টা পায়, জল খাওয়ার যখন ইচ্ছে করে, তখন এটাকে ডিহাইড্রেশন বলি আমরা। তো এখানে ডিহাইড্রেশন রিয়েকশন মানে কি, এখান থেকে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে বের করে নিয়ে আসবে, ঠিক আছে। ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে আমরা বলি H2SO4 ইজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। জল যদি থাকে, যে জলটাকে শুষে সে বের করে নিয়ে আসবে, তার জন্য গাঢ় H2SO4 এখানে দেওয়া হয়েছে। কি হয়েছে দেখো, অ্যালকোহল, তার মধ্যে গাঢ় H2SO4 দিকে আরেককে হিট করেছি, তৈরি কি হয়েছে, তৈরি হয়েছে একটা মানে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, তার সাথে কিছু জল বেরিয়ে এসছে। তার মানে কি, এখান থেকে জল বেরিয়ে এসছে মানে কি, তাহলে এটাকে আমরা বলি কি, নিরোধন বিক্রিয়া বা ডিহাইড্রেশন রিয়েকশন। এবং তার মধ্যে থাকবে কি, যদি এখান থেকে জল বেরিয়ে আসে, একটা হাইড্রোজেন, সরি দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে কি থাকবে, C2H4 থাকবে। কি হলো, H2O, H2SO4, H2O, C2H4 হওয়ার কথা, C2H6 কি করে হলো? ইথিলিন, তো ইথিলিন C2H4 হবে। জিনিসটা তোমরা ঠিক করে নাও, C2H4 দুটো 6টা এইভাবে, ঠিক আছে, C2H4 হবে, ঠিক আছে। ইথিলিন তৈরি হবে, C2H4 হবে। আচ্ছা, নেক্সট হলো আমাদের এস্টারিফিকেশন বিক্রিয়া। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এস্টারিফিকেশন বিক্রিয়াটা দেখো, ঠিক আছে। এটা কোশ্চেনে আসে, মানে এক্সামে আসে, এস্টারিফিকেশন বিক্রিয়া কি, এবং তার যে এস্টারটা ফরমেশন, তার ফর্মুলাটাও জিজ্ঞাসা, এস্টার কিভাবে তৈরি হয়, এস্টারের ফর্মুলাটাও লিখো, এরকম করেও কোশ্চেন আসে। আচ্ছা, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড যেটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড, এবং
ইথানলের মিশ্রণকে উত্তপ্ত করলে ইথাইল অ্যাসিটেট CH3COO2H5 নামক এস্টার ও জল উৎপন্ন হয়। এটি একটি উভয়মুখী বিক্রিয়া এবং বিক্রিয়াটি এস্টারিফিকেশন নামে পরিচিত। এই যে রিঅ্যাকশনটা, এটাকে আমরা এরকম একটা সাইন দিয়ে দেখাই, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি রিভার্সিবল রিঅ্যাকশন। বোথ মানে দুনো দিকে পসিবল হবে, এই জিনিসটা থেকে আবার ওই জিনিসটা তৈরি হবে, এটাকে আমরা বলি রিভার্সিবল রিঅ্যাকশন। এই যে এস্টারিফিকেশন বিক্রিয়াটা, এটাকে আমরা আবার অ্যালকোহলের শনাক্তকরণ হিসাবেও রাখতে পারি। ঠিক আছে, অ্যালকোহলের শনাক্তকরণ বা মনে করো অ্যাসিটিক অ্যাসিডের শনাক্তকরণ হিসাবে রাখতে পারি। যদিও অ্যালকোহলের শনাক্তকরণ নামেই সে পরিচিত, যে কোনো একটা মনে করো লিকুইডের মধ্যে বা কোনো একটা সলিউশনের মধ্যে যে অ্যালকোহল আছে কিনা নাই, সেটা আমরা এই রিঅ্যাকশন দিয়ে বুঝতে পারি। কি করে বুঝতে পারি? দেখো, মনে করো কোনো একটা অকেশনে তুমি গেলে, তুমি মনে করো ড্রিঙ্ক করো না, তুমি হার্ড ড্রিঙ্ক করো না, তো তোমার একটা বন্ধু তোমাকে স্প্রাইট অফার করলো, ঠিক আছে, বা যে কোনো ধরনের কোনো একটা কোল্ড ড্রিঙ্কস তোমাকে অফার করলো। তো এটার মধ্যে তুমি সন্দেহ করেছো যে কিছু একটা জিনিস মিশ্রিত আছে, বা মানে মনে করো সে মিশিয়ে দিয়েছে, ঠিক আছে, যদিও সাধারণত হওয়ার কথা না, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন তোমাদেরকে বলছি। তো মনে করো বন্ধু তোমাকে মিশিয়ে দিয়েছে, এখন তুমি এটা ডাউট করেছো যে জিনিসটার মধ্যে হয়তো বা কিছু একটা জিনিস মিশ্রিত আছে, তুমি এখন শিওর হতে চাও যে এটার মধ্যে আসলে কি আছে নাকি। তো তুমি কি করবে? তুমি সঙ্গে সঙ্গে এটার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড তুমি তার মধ্যে যুক্ত করবে। এখন তুমি অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাবে? তুমি অ্যাসিটিক অ্যাসিড নর্মালি ওর পার্টিতে ওকেশনে তো পাবে না, কিন্তু অবভিয়াসলি ওর কিচেনে গিয়ে তুমি ভিনিগার পাবে। ভিনিগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড। তুমি কি করবে? চট করে তোমার যে ড্রিঙ্কটা দিয়েছে এটার মধ্যে 1 চামচ বা 1 মুখা, ঠিক আছে, তুমি নিয়ে দেবে, 1 কর্ক তুমি মিশিয়ে দেবে, কি বলে এটাকে, ওই ভিনিগারটা মিশিয়ে দেবে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি যখন ভিনিগারটা মিশিয়ে দেবে, যদি তার মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে, তখনই মনে করবে যে এটার মধ্যে ইস্টার ফরমেশন হয়েছে। এবং ইস্টার ফরমেশন তখনই হয় যখন তার মধ্যে এস্টার থাকে, অ্যালকোহল থাকে, ঠিক আছে। এই যে স্টার ফরমেশন হয়েছে, এটা খুবই স্মেলটা খুবই মানে মিষ্টি জাতীয় গন্ধ এটার মধ্যে থাকে, এই যে স্টারটা, এটার গন্ধটা আর কি, ঠিক আছে। তো রিঅ্যাকশনটা দেখো, এখানে C2H5 হবে, এটা C2H5OH, তার সাথে CH3COOH। তো রিঅ্যাকশনটা কিরকম হচ্ছে? CH3COOH, এই যে হাইড্রোজেনটা, এটা রিপ্লেস হবে, এটা সরে যাবে, আর এটার জায়গাতে C2H5 এসে মানে বসে যাবে, আর ওই হাইড্রোজেনটা আর ওই ওএইচটা তারা একসাথে মিলে ওয়াটার তৈরি করবে, ঠিক আছে। একদম সিম্পল রিঅ্যাকশনগুলি না, পুরো একদম ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের মতো, যে একটা সরেও আরেকটা জায়গাতে আসছে, তুমি যদি -2 কে ওইদিকে নাও, +2 হবে, ওই রকম আর কি বিষয়টা। মানে এখানে হাইড্রোজেনটা সরিয়েছি, আর এখানে C2H5 এসে ওর সাথে বসেছে, তো ওই হাইড্রোজেনটাতে সরেছে, এটা গিয়ে আবার ওই যে ওএইচটা আছে এটার সাথে রিঅ্যাকশন করে আবার H2O ওয়াটার ফর্ম করলো, আর এবং CH3COO2H5, যার নাম হলো কি, ইথাইল অ্যাসিটেট, ঠিক আছে। এই যে এখানে ইথাইল গ্রুপ আর এখানে অ্যাসিটেট গ্রুপ, ইথাইল অ্যাসিটেট তৈরি করলো, যেটার নাম হলো এস্টার। আর এই রিঅ্যাকশনটা পুরোটার নাম হলো এস্টারিফিকেশন রিঅ্যাকশন, ঠিক আছে, মনে থাকবে। দিস ইজ অলসো নোন অ্যাজ আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এস্টারিফিকেশন যে বিক্রিয়ার ফলে কোনো কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহলের সঙ্গে যুক্ত হয়ে এস্টার গঠন করে, সেই বিক্রিয়াকে এস্টারিফিকেশন বিক্রিয়া বলে। ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন মানে হাইড্রোজেন সরানো। একটু আগে যে জিনিসটা আমি বলেছিলাম, সোডিয়াম যখন এটার সাথে রিঅ্যাকশন করলো, তখন এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিল, হাইড্রোজেনটাকে সরিয়ে সোডিয়াম এসে বসে গেল, এটাকে আমরা বলবো ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন, হাইড্রোজেন সরে যাওয়া, ঠিক আছে, যেটা আগে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া, হাইড্রোজেন সরিয়ে দেওয়া, এটাকে তুমি বলতে পারো ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন। জারণ বিক্রিয়া মানে কার জারণ বিক্রিয়া? ইথানলের জারণ বিক্রিয়া। ইথাইল অ্যালকোহল বাষ্পকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ধাতব কপার অনুঘটকের উপর চালনা করা হলে ইথানল জারিত হয়ে অ্যাসিটালডিহাইড গঠিত হয়, ঠিক আছে। এখানে অ্যাসিটালডিহাইড গঠিত হয়েছে, বা এটার নাম হলো কি CH3CHO, তো তাহলে ইথানল বলতে পারো, ঠিক আছে, এটার নাম ইথানলও হতে পারে, ইথানল। অ্যালকোহল তো সরি অ্যালডিহাইড, তো তার জন্য ইথানল তৈরি হয়েছে। তাহলে অ্যালকোহল থেকে এটা একটা কনভার্সন রিঅ্যাকশন হিসেবে তোমরা রাখতে পারো। দেখো এক্সামে যে কোশ্চেনগুলো করবে না, ওই এক্সামে কোশ্চেনগুলো তোমাকে কিন্তু একদম ডিরেক্ট কখনোই করবে না, ঠিক আছে। কখনো কখনো এটা দিতে পারে যে যদি যদি তোমার অ্যালকোহলের মধ্যে, ঠিক আছে, যদি অ্যালকোহলের মধ্যে আমরা 300 অ্যালকোহলকে 300 ডিগ্রি উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, এবং তার মধ্যে যদি
আম, তাকে যদি কপারের মধ্যে চালনা করা হয় তাহলে কি তৈরি হতে পারে, এরকম ডাইরেক্ট তোমাকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে, বা ঘুরিয়ে টুরিয়ে কোশ্চেন করতে পারে, ঠিক আছে, অ্যালকোহল না বলে এমন একটা কম্পাউন্ডের নাম বলতে পারে যেটার মধ্যে অ্যালকোহল আছে, বলতে পারে এটাকে উত্তপ্ত করে কপার দিয়ে পাস করা হয়েছে, তাহলে কি তৈরি হতে পারে। বা তোমাকে ডিরেক্ট কোশ্চেন প্রশ্ন এরকমও করতে পারে যে অ্যালকোহল থেকে তুমি কি পাবে, মানে অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে, অ্যালকোহল গ্রুপ থেকে কিভাবে অ্যালডিহাইড বানাতে পারবে এটার একটা বিক্রিয়া দেখাও, ঠিক আছে। বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে করতে পারে, তোমাদের মেইন উদ্দেশ্য এটা থাকবে যে রিঅ্যাকশনটা যখন আমি পড়বো আমি ভালো করে রিঅ্যাকশনটার সবকিছু দেখে পড়বো, ঠিক আছে, যে হচ্ছেটা কি রিঅ্যাকশনে, অ্যালকোহল থেকে আমাদের যে অ্যালডিহাইড তৈরি হচ্ছে কি করে তৈরি হচ্ছে এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আমাদের রিয়েক্টেন্ট এবং প্রোডাক্ট হিসেবে পুরো ধারণা থাকতে হবে, মাঝখানের আমাদের যে ক্যাটালিস্ট বলতে পারো, বা যা জিনিস আমরা মাঝখানে যে রিয়াকশনের উপরে যে জিনিসটা দেই ওই জিনিসটা কি দেওয়া হচ্ছে সেটাও আমাদের সঙ্গে জানতে হবে, ঠিক আছে, কারণ এটা দিয়েও কখনো কখনো এক্সামে কোয়েশ্চেন করে। নেক্সট যে বিষয়টা হলো সেটা হলো কি এস্টারি বহন পরীক্ষা, এটাই হলো এস্টারি বহন পরীক্ষা, মানে কি ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড ও গাঢ় H2SO4 মিশিয়ে উত্তপ্ত করলে পাকা কালার গন্ধযুক্ত, ঠিক আছে, পাকা কলার, সরি কালার না পাকা কলার, ওই যে বলেছিলাম মিষ্টি মিষ্টি গন্ধ না, পাকা কলার গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হয়। এই বিক্রিয়ার দ্বারা ইথানল ইথাইল অ্যালকোহলের শনাক্ত করা যায়, মানে অ্যালকোহল প্রেজেন্ট আছে কিনা নাই, অ্যালকোহল রিঅ্যাকশন আছে কিনা নাই সেটা তুমি শনাক্ত করতে পারবে। আয়োডোফর্ম বিক্রিয়া, মানে এটা আরেকটা টেস্ট, ঠিক আছে, দুই রকমের টেস্ট হতে পারে, আয়োডোফর্ম টেস্টও তুমি করতে পারো। আয়োডিন ও লঘু ক্ষার দ্রবণ সহযোগে ইথাইল অ্যালকোহলকে জলগাহে মানে ওয়াটার বাথ, ডিরেক্ট না, জলগাহে উত্তপ্ত করলে বিশিষ্ট গন্ধযুক্ত হলুদ বর্ণের আয়োডোফর্মের ক্যালাস গঠিত হয়। যদি আয়োডোফর্মের ক্যালাস গঠিত হয়, এই যে CH3 আয়োডোফর্মের ক্যালাস গঠিত হলো, তখনও তুমি বলতে পারবে যে এটার মধ্যে অ্যালকোহল ছিল, তার জন্য এই রিঅ্যাকশনটা হয়েছে, ঠিক আছে। এই দুটো রিঅ্যাকশন জাস্ট আয়োডোফর্ম বিক্রিয়া আর এস্টারিফিকেশন, যদিও এক্সামে এস্টারিফিকেশনটাই বেশি আসে শনাক্তকরণ হিসেবে, ঠিক আছে, মানে অ্যালকোহলের শনাক্তকরণ। আচ্ছা, রেকটিফাইড স্পিরিট কি, 95.6% ইথাইল অ্যালকোহলের সাথে যদি আমি 4.4% জল মিশ্রিত করে এটাকে খাওয়ার জন্য সুইটেবল করে দিই, মানে খাওয়ার জন্য সুবিধাজনক করে দিই, সেই জিনিসটাকে আমরা বলি কি রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে। এটার নাম হলো কি রেকটিফাইড স্পিরিট, এটি সাধারণত অ্যালকোহল নামেই পরিচিত। নেক্সট হলো কি মিথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিটের সঙ্গে যে রেকটিফাইড স্পিরিটটা ছিল তার সঙ্গে যদি আমরা মিথাইল অ্যালকোহল 10% বা সামান্য পিরিডিন, ন্যাপথা বা রবার নির্যাস, কাউকাসিন মিশিয়ে একটি বিষাক্ত দ্রবণ প্রস্তুত করা হয়, যেটা খাওয়ার জন্য টোটালি মানে মানে অ্যাকসেপ্টেবল না, যেটা বিভিন্ন ধরনের ফ্যাক্টরির মধ্যে ইউজ করা হয়। মানে আমি অ্যালকোহল, এমন একটা অ্যালকোহল নিলাম যেটা এডিবল, ওই অ্যালকোহলের সাথে এমন একটা জিনিস মিশিয়ে দিলাম যেটা এখন আর এডিবল না, ওই জিনিসটাকে আমরা বলবো মিথিলেটেড স্পিরিট। তার মধ্যে প্রথমত মিথাইল অ্যালকোহলটাই বিশেষ করে মিশানো হয়, 10% মিথাইল অ্যালকোহল, মানে যদি ডিরেক্ট আমি উত্তরটা বলি তাহলে হবে রেকটিফাইড স্পিরিটের মধ্যে যদি 10% মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয় তখন যে জিনিসটা তৈরি করা হয় তার নাম হলো মিথিলেটেড স্পিরিট, যেটা খাওয়ার জন্য একেবারেই মানে সুইটেবল না আর কি বলতে পারো। ইথানোয়িক অ্যাসিড, আমাদের ফার্স্ট যে কম্পাউন্ড আমরা পড়েছিলাম এটা পড়েছিলাম আমরা ইথানল, ঠিক আছে, বা ইথাইল অ্যালকোহল। এখন যেটা পড়বো এটা হলো ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুতি, ঠিক আছে, দুটোই আমরা কম্পাউন্ড আমাদের সিলেবাসে আছে, এই দুটো কম্পাউন্ডই আমরা পড়বো। ইথাইল অ্যালকোহলে লঘু জলীয় দ্রবণে অ্যাসিটিক, কি লিখছে, অ্যাসিটোব্যাক্টার, ঠিক আছে, একটা ব্যাকটেরিয়া অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি নামে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের দ্বারা জারিত করে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি করা হয়, এই পদ্ধতিকে কুইক পদ্ধতি নামে পরিচিত। কি করা হয় দেখো, ইথাইল অ্যালকোহলকে অক্সিজেন দিয়ে, ঠিক আছে, অক্সিজেন লঘু দ্রবণে অ্যাসিটোব্যাক্টার অ্যাসিডি, এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া দিয়ে যদি তুমি বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করো, মানে জাস্ট জারণ করা হচ্ছে, একটু আগে আমি বলেছিলাম না যে এই যে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ওই গ্রুপটাও কার্বক্সিলিক গ্রুপটাও তৈরি করা হয়, তাহলে অক্সিজেন তার সাথে যখন দিলাম তখন এখানে রিঅ্যাকশনটা কি হচ্ছে দেখো, CH3 জায়গাতে আছে, এখান থেকে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন সরে গেছে, আর এই দুটো হাইড্রোজেন সরে এখানে একটা অক্সিজেন এসে বসেছে,
এবং হাইড্রোজেন সরে যাওয়া বা অক্সিজেন যুক্ত হওয়া দুটোটাই কি আমরা বলবো জারণ। তাহলে আমরা বলতে পারি সিম্পল ভাষায় যে অ্যালকোহলকে যদি তুমি জারিত করো তাহলে তোমার এখানে ইথানোয়িক অ্যাসিডটা তৈরি হবে আর কি, ঠিক আছে। ইথানল অ্যালকোহলকে ইথানল অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের দ্বারা জারিত করে পরীক্ষাগারে পরীক্ষাগারে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি করা হয়, ঠিক আছে। এটাও একটা কাইন্ড অফ রিয়েকশন। এই এই প্রসেসও তুমি কি বলে এটাকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে পারবে। এটা একটু একটু মানে লেন্দি প্রসেস বলতে পারো। K2Cr2O7 Cr এটা আর ছোট হবে, ক্রোমিয়াম এটা ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট বা সালফিউরিক অ্যাসিড, এটা দুজনই খুব প্রচন্ড পরিমাণে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলি এদেরকে, ঠিক আছে। এদেরকে আমরা স্ট্রং জারক পদার্থ হিসেবে জানি, ঠিক আছে। খুবই খুবই স্ট্রং জারক পদার্থ, তাহলে এরা খুবই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আর এই অক্সিডাইজিং এজেন্ট গুলো হেল্প করছে রিঅ্যাকশনের মধ্যে যে অক্সিজেনটা যেন ইজিলি অ্যাড হতে পারে, ঠিক আছে। আর এখানে যে তৈরি হচ্ছে এটা কি, এটা হলো আমাদের অ্যাসিটালডিহাইড। আর অ্যাসিটালডিহাইডকে আবার যদি তুমি দাও তাহলে এখানে হবে এই ইথানোয়িক অ্যাসিড আর কি, ঠিক আছে। বা হ্যাঁ ইথানোয়িক অ্যাসিড। তোমাদের এনসিআরটি বুকে বা সিবিএসসির মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে একটা জায়গাতে দেওয়া ছিল যে যদি অ্যালকোহলকে আমরা K2Cr2O7 বা মনে করো H2SO4 দিয়ে হিট করি, মানে রিঅ্যাকশন করাই অক্সিজেন দিয়ে, তখন ডিরেক্ট ওনারা দিয়েছেন যে ইয়ে তৈরি হবে, মানে কি বলে এটাকে কার্বক্সিলিক গ্রুপ তৈরি হবে না, ওইক অ্যাসিড তৈরি হবে। তো তোমরা এক্সামে যদি আসে, এক্সামে যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে তোমরা ওইক অ্যাসিডটাই দেবে, ঠিক আছে। সাধারণত আমরা উইক অ্যাসিডটাই বলি। এটা মানে রিঅ্যাকশনটা আসলে মানে বেশি সময় করলে প্রথম আসলে তৈরি হয় এটাই, ঠিক আছে। প্রথম আসলে তৈরি হয় এটাই, কিন্তু আলটিমেট গোলের মধ্যে এই জিনিসটা তৈরি হয় এবং বিভিন্ন জায়গাতে আমি দেখেছি যে এই জিনিসটাই দিয়েছে। তো তোমরাও তার জন্য এক্সামের মধ্যে যদি আসে যে অ্যালকোহলকে যদি জারিত করা হয় বা অ্যালকোহলের সাথে যদি পটাশিয়াম ডাইক্রোমেট বা যদি H2SO4 সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তাহলে অ্যালকোহলের মানে কি হবে ঘটনাটা, তো তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে যে এখানের মধ্যে জারিত যদি করা হয়, সঙ্গে যদি বলে প্রশ্নের মধ্যে জারিত করা হচ্ছে বা যদি বলে এই জিনিসগুলো অ্যাড হচ্ছে, তখন তুমি বলবে যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা হচ্ছে, ঠিক আছে, বা ইথানোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট কি দিয়েছে দেখি। নেক্সট 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 ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ধর্মাবলী সে কিরকম দেখো, রিঅ্যাকশন করা এস্টারিফিকেশন বিক্রিয়া বলে দিয়েছি। ইথানল তার সাথে ইথানোয়িক অ্যাসিড যুক্ত হচ্ছে, গাঢ় H2SO4 দিতেও পারো নাও দিতে পারো, জাস্ট মনে রাখবে অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ায় যে জিনিসটা তৈরি হয় এটা হলো ইথাইল অ্যাসিটেট, যেটা হলো আমাদের এস্টার, যেটাকে আমরা এস্টার নামে জানি। ক্ষারকের সঙ্গে বিক্রিয়া, ক্ষারকের সঙ্গে যদি বিক্রিয়া হয় তাহলে অ্যাসিড আর বেস তাহলে কি হবে, সল্ট এন্ড ওয়াটার হবে, এটা আমরা জানি। এটাকে আমরা কি বলি, ওই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ইথানোয়িক অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম অ্যাসিটেট নামক লবণ ও জল উৎপন্ন করে, ঠিক আছে। সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম CH3COO হবে, ঠিক আছে। এখানে CH3COO হবে। তোমরা জিনিসগুলো আশা করি লিখছো, ঠিক আছে। তোমরা সবসময় নোট করবে যে রিঅ্যাকশন গুলো আমি দেখাচ্ছি এই রিঅ্যাকশন থেকেই কিন্তু এক্সামে আসবে। তো জিনিসগুলোকে ভালো করে নোট করে রাখবে, না হলে কিন্তু লস হবে। কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, ইথানোয়িক অ্যাসিড ধাতব কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও লবণ উৎপন্ন করে। দেখো এখানে বলেছে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, তাহলে কার্বনেট আর বাইকার্বনেট যেহেতু বলেছে তাহলে এখানে এখানে কার্বনেট আর বাইকার্বনেট যদি থাকে তাহলে অবভিয়াসলি তৈরি কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর জল তো অবভিয়াসলি তৈরি হবেই। তাহলে এখানের মধ্যে কার্বনেট বা বাইকার্বনেট দুটোটার মধ্যেই আমরা দেখছি কি এখানে লবণ ও জল উৎপন্ন করছে। এটাও এক ধরনের কি ওই কি কয় এটাকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে, প্রশম বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, পরিষ্কারক পদার্থ সাবান, ঠিক আছে। মোটামুটি শেষের পথে এসে গেছি, আর একটু কয়েকটা জিনিস বাকি আছে। হ্যাঁ এই ক্লাসটা একটু মোটামুটি লম্বা যাবে, মানে যদিও 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তো সাবান কি উচ্চ আণবিক ভর বিশিষ্ট দীর্ঘ শৃঙ্খলযুক্ত জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। অর্থাৎ সাবান হলো প্যামেটিক, স্টিয়ারিক, ওয়েলিক ইত্যাদি আহ, অলেক ইত্যাদি অ্যাসিডের
সোডিয়াম বা পটাশিয়াম লবণ। আচ্ছা, উদাহরণ হিসেবে তার কিছু ফর্মুলা মনে রাখবে। সোডিয়াম স্টিরেট, এটাই যদিও আমরা বেশি মনে রাখি, সোডিয়াম স্টিরেট বা স্টিয়ারেট যেটাকে বলি, সোডিয়াম স্টিয়ারেট C17H35COO Na। তো এই যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে এটার মধ্যে দেখো একটা সবচেয়ে অনেক বড় একটা কার্বন চেইন আছে, তার সাথে একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ যুক্ত একটা ওই কি বলে এটাকে ফ্যাটি অ্যাসিডস যুক্ত করা আছে, মানে দীর্ঘ শৃঙ্খল যুক্ত জৈব ফ্যাটি অ্যাসিডস। ওইটা কি আমরা বলছি কি, ওটাই হলো সাবান। সোডিয়াম ওলেট হতে পারে, এখানে C17H30COO Na, ঠিক আছে। আর পটাশিয়াম স্টিয়ারেট হতে পারে, C17H33COOK হতে পারে, ঠিক আছে। সোডিয়াম প্যামিটেট হতে পারে, যে কোনো একটা নাম মনে রাখবে। সোডিয়াম স্টিয়ারেট মনে রাখবে C17H35COON, মানে বড় একটা কার্বন চেইন, তার সাথে একটা ওই কি বলে এটাকে ফ্যাটি অ্যাসিডস বা ওই COONA একটা মানে চার্জ যুক্ত আছে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুটো যুক্ত আছে তার সাথে, এটাকেই আমরা কি বলি, সাবান বলি, ঠিক আছে। তার মধ্যে দুটো গ্রুপ থাকে, এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি এখানের মধ্যে। দেখো, সাবান কর্তৃক ময়লা অপসারণ প্রক্রিয়া। সাবান কিভাবে দেখো ময়লা অপসারণ করতে পারে, এই জিনিসটা একটু ভালো করে দেখো। এটা দীর্ঘ একটা এখানে চেইন দেখতে পাচ্ছ, তার সাথে এখানে একটা গ্রুপ যুক্ত আছে, যেটা হলো আমাদের ওই COONA গ্রুপটা। মানে এটা হলো মনে করো C17H35, আর এখানে হলো COONA গ্রুপটা, ঠিক আছে, COONA গ্রুপটা, ঠিক আছে। এই যে দীর্ঘ হাইড্রোকার্বনটা, এটা হলো হাইড্রোফোবিক পার্ট আমরা বলি। হাইড্রোফোবিক মানে ফোবিয়া মানে কি, ফোবিয়া মানে হলো ভয়, ঠিক আছে। তাহলে হাইড্রোফোবিক মানে কি, জলকে যে ভয় পায়, ঠিক আছে। তাহলে এই যে লম্বা যে পার্টটা আছে, সে জলকে প্রচন্ড পরিমাণে ভয় পায়, ঠিক আছে, সে জলের সাথে বন্ড করে না। তাহলে এই জিনিসটা জলের সাথে বন্ড করে, তাহলে এটা হবে হাইড্রোফোবিক, মানে জলের সাথে এ বন্ড করে না। তাহলে জল এ কার সাথে বন্ড করে, এ ময়লার সাথে বন্ড করে, ঠিক আছে, মানে ডার্টের সাথে, ময়লার সাথে সে বন্ড করে। এবং যে ক্ষুদ্র আয়নীয় অংশ আছে, COONA যে গ্রুপটা আছে বা COOKটা আছে, এটা হাইড্রোফিলিক পার্ট, মানে জলকে পছন্দ করে, সে জলের সাথে বন্ড করে। মানে যখন আমরা ময়লাযুক্ত কাপড় সাবান জলের মধ্যে যখন ভিজাই, তখন সাবানের যে দুটো পার্ট, একটা লম্বা যে লং চেইনটা আর একটা ছোট্ট যে পার্টটা আছে, লম্বা চেইনটা কার সাথে বন্ড করে, লম্বা চেইনটা করে ময়লার সাথে। আর যে ছোট্ট যে ইয়েটা আছে, ওই আয়নিক গ্রুপটা যেটা আছে, ক্ষুদ্র আয়নিক অংশটা যেটা আছে, সেটা বন্ড করে আমাদের জলের সাথে। তো জলের সাথে এই জিনিসটা বন্ড করে, তাহলে জল যখন সরে, তখন ওই ময়লাটাকে নিয়ে সে সঙ্গে নিয়ে নিয়ে সরে যায়, ঠিক আছে। এই জিনিসটা দেখবে, আমি দেখাচ্ছি এখানের মধ্যে। তো তোমরা আগে এখানে এটা না, এই ইয়েটা দেখে নাও, ঠিক আছে, ভিডিওটা আগে দেখে নাও, এই ভিডিওটা দেখে নাও, তারপর বোঝাতে মজা লাগবে, ঠিক আছে। কেন চলছে না, চলার তো কথা। দাঁড়াও একটু, আমি দেখছি বিষয়টা কি হচ্ছে, চলছে না কেন। ঠিক আছে, তো এটা ভিডিওটা তোমরা একটু দেখে নাও, তারপর আমি জিনিসটা একটু সুন্দর করে এক্সপ্লেন করছি। দেখো, এখানের মধ্যে ওই যে লং চেইনটা দেখতে পাচ্ছ, এই লং চেইনটা হলো আমাদের ওই হাইড্রোফোবিক পার্ট, আর ওইটা হলো হাইড্রোফিলিক পার্ট। মানে এটা জলাবিকর্ষী বলি এটাকে, আর জলাকর্ষী এটাকে বলি, ঠিক আছে। জলকে আকর্ষণ যেটা করে এটা হলো ওই ব্লু কালারটা, আর জলাবিকর্ষী হলো আমাদের ওই কি বলে এটাকে, হোয়াইট কালারটা। তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি মাইসেল। এই মাইসেলটা ফরমেশন করে, সে মাইসেল তৈরি করে, এটাকে ইংলিশ বাংলাতেও আমরা মাইসেলই বলি। তো বিষয়টা কি হয়, এই হলো মনে করো অয়েল গ্রিস বা বিভিন্ন ধরনের ময়লা জাতীয় জিনিস। তো আমার কাপড়ের মধ্যে যখন এই ময়লাটা থাকে, এই ময়লাটার সাথে এই যে লম্বা লম্বা চেইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে লম্বা লম্বা চেইনগুলো, কোনটা দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখাই। এই যে লম্বা লম্বা চেইনগুলো দেখতে পাচ্ছ, এই লম্বা লম্বা চেইনগুলো কি হাইড্রোফোবিক পার্ট। তাহলে এই হাইড্রোফোবিক পার্টগুলো কি জলাবিকর্ষী, তাহলে জলকে বিকর্ষণ করে। তার মানে কি, সে অয়েলি জাতীয় জিনিস যেগুলা বা ময়লা জাতীয় যে জিনিসগুলো আছে, তার সাথে সে বন্ড তৈরি করবে। তাহলে তার সাথে বন্ড তৈরি করলে তার সাথে সে মিশে গেল। এখন ওই যে পার্টগুলো আছে, আমাদের যে আয়নিক পার্টগুলো আছে, সেই আয়নিক পার্টগুলো আবার কি, জলাকর্ষী, ঠিক আছে। এটা দিয়ে দিই, ব্লু দিয়ে দিই, দেখলে ভালো লাগবে। এটা হলো জলাকর্ষী, জলকে আকর্ষণ করে, তাহলে জলের সাথে সে বন্ড করবে। তাহলে জল যেদিকে মুভ করবে, আমাদের এই জিনিসটা এদিকে মুভ করবে, আর তার সাথে সাথে ময়লাটাও তার সাথে টেনে টেনে বেরিয়ে আসবে আর কি। এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি মাইসেল গঠন বা ফরমেশন অফ মাইসেল। আর এইভাবেই পরিষ্কারক হিসেবে সে কাজ দেয়, ঠিক আছে। বাকি জিনিসগুলো তোমরা বইয়ে পড়লে ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। আমি আর এই জিনিসগুলোর ভিতরে যাচ্ছি না।
কারণ জিনিসগুলো তখন বোঝালে লেন্দি হয়ে যাবে। তোমরা শুধু একটু ভিডিওটা দেখো ভালো করে কি হচ্ছে এখানের মধ্যে। যখনই এই জলাবিকর্ষী এই যে জলাকর্ষী পার্টটা আর জলাবিকর্ষী পার্ট হলো এটা। এই জলাবিকর্ষী পার্ট মানে জলকে বিকর্ষণ যে করে এই জিনিসটা ময়লার সাথে গিয়ে বন্ড করে, আর জলাকর্ষী যে পার্টটা, ঠিক আছে, জলকে যে আকর্ষণ করে সে জলের সাথে, মানে এই জিনিসটা স্ট্রাকচারটাও তার জন্য এরকম হয়, বাইরের দিকে থাকে জলের সাথে বন্ড করার জন্য, আর এই যে জিনিসটা ভেতর দিকে যেটা আছে এটা ময়লার সাথে বন্ড করে। বুঝতে পারছো? তো এইভাবে সে ময়লাকে কোনো একটা জায়গা থেকে তুলে নিয়ে মানে দূরে ফেলে আসে আর কি। ঠিক আছে, যেমন মনে করো এখানে এটা যদি ময়লা হয়, তাহলে এই যে মানে ডার্ট যেটা আছে, ময়লাটা আছে, এটার সাথে দেখো ওই জিনিসটা বন্ড করে নিচ্ছে, আর জল যেদিকে মুভ করবে এখন এটাও এইদিকে মুভ করে। তো এই যে স্ট্রাকচারটা ফরমেশন হচ্ছে, এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি মাইসেল ফরমেশন বলি এটাকে। ঠিক আছে, তো এইভাবে সে ময়লাকে মানে সরায় আর কি। ক্লিনজিং অ্যাকশন অফ সোপ যদি আমরা বলি, তাহলে এইভাবে সোপ ক্লিন করে আর কি। বুঝতে পেরেছো? সাবানের কর্তৃক ময়লা অপসারণের প্রক্রিয়া। ঠিক আছে, শরীরের বা জামা কাপড়ের ময়লা সাধারণত তৈলাক্ত হয়। জামা কাপড় কিংবা গায়ে সাবান মাখা হলে সাবানের দীর্ঘ হাইড্রোকার্বন অংশ তৈলাক্ত ময়লাতে যুক্ত হয় এবং আয়নীয় অংশ জলের সাথে যুক্ত হয়। অতঃপর ময়লা জামা কাপড় সাবান জলের সাথে আলোড়িত করা হলে ময়লাগুলি সাবানের অণুর সাথে যুক্ত হয়ে জলে চলে যায়। এভাবে সাবান জামা কাপড়ের ময়লা অপসারণ করে। ঠিক আছে, সাবান যেরকম করে আমাদের ডিটারজেন্টও সেম ভাবে করে কিন্তু। ঠিক আছে, ডিটারজেন্টেরও কোনো ডিফারেন্স থাকে না, ডিটারজেন্টও মোটামুটি সেম ভাবেই সে মানে ময়লাকে পরিষ্কার করে আর কি। ঠিক আছে, পরিষ্কারক হিসেবে আচ্ছা কাজে লাগে। তাহলে এই যে ডিটারজেন্টটা কাজে লাগে, তাহলে ডিটারজেন্ট তো পড়ে বেরিয়েছে মোটামুটি আমরা জানি। তো সাবানের পর যদি ডিটারজেন্ট বেরোয়, তাহলে ডিটারজেন্টটা বের করার কারণ কি, কেন ডিটারজেন্ট বের করা হয়েছে, এটার কারণ হলো এই সীমাবদ্ধতাগুলো। ঠিক আছে, লিমিটেশনস অফ সোপ। সাবানের লিমিটেশনের মধ্যে দেখো কি সমস্যা হয়, দেখো জলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, যেটাকে আমরা বলি খড় জল, ঠিক আছে, যেটাকে আমরা বলি হার্ড ওয়াটার। তো খড় জল বা যেটাকে বলি হার্ড ওয়াটার, এই জলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা আয়রনের কোনো লবণ দ্রবীভূত থাকলে এগুলি সাবানের মধ্যে উপস্থিত সোডিয়াম বা পটাশিয়াম লবণের সাথে বিক্রিয়া করে অদ্রব্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা আয়রন স্টিরেট প্যাটিটেট বা ওলিয়েট গঠিত হয়। তাই খড় জলে ফেনা উৎপন্ন হয় না। দেখো বিষয়টা কি, যদি মনে করো তুমি এরকম একটা জল নিলে, ঠিক আছে, এরকম একটা জল নিলে যেটার মধ্যে এই ধরনের ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা এরকম এই ধরনের মানে আয়ন্স গুলো প্রেজেন্ট থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলি খড় জল আর কি সাধারণত। তাহলে এটা যদি প্রেজেন্ট থাকে, তাহলে সাবানটা এই আটটা দিয়ে বোঝানো হয় যে এখানে লং কার্বন চেইন আছে। তাহলে এই যে সোডিয়ামটা, এই সোডিয়ামটা যখন আমাদের রিপ্লেস হয়, এই সোডিয়ামটা গিয়ে আমাদের ওই এটার মানে আয়নটা মানে কি বলে এটাকে, অ্যানায়নটার সাথে সে রিয়েকশন করে সোডিয়াম ক্লোরাইড বা এরকম ধরনের কিছু কম্পাউন্ড তৈরি করে নেয়। এবং এই যে জিনিসটা তৈরি করা হলো এখানে যে ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা এসে এখানে বসে যায়, মানে সোডিয়ামটাকে রিপ্লেস করলে ক্যালসিয়াম এসে বসে যায়, এবং এটা এটা এমন একটা কম্পাউন্ড তৈরি হয় যেটা সেটেল ডাউন হয়ে যায়। ঠিক আছে, লবণের সাথে বিক্রিয়া করে অদ্রব্য ক্যালসিয়াম, মানে যেটা দ্রবীভূত হয় না, দ্রব্য হয় না, জলের সাথে মিশে না, অদ্রব্য এমন একটা কম্পাউন্ড তৈরি হয় যেটা ওই এরো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, যেটা প্রিসিপিটেড হয়ে যায়, নিচে সেটেল ডাউন হয়ে যায়। তার কারণে আমাদের যে মেইন উদ্দেশ্য কি, আমাদের এই জিনিসটা যখন জলের সাথে ভাঙবে তখন এটার এই পার্টটা জলের সাথে বন্ড করবে আর ওই পার্টটা ময়লার সাথে, এই যে উদ্দেশ্যটা এটাই আমাদের সফল হয় না আর কি। ঠিক আছে, তো এই কারণেই আমরা দেখতে পাই যে খড় জলে সাবান সহজে ফেনা উৎপন্ন করে না বলে জামা কাপড় পরিষ্কার করতে অধিক পরিমাণে সাবান খরচ করতে হয়, ফলে সাবান অপচয় হয়। ঠিক আছে, বা সাধারণত সাবান কোনো কোনো সময় পরিষ্কার করতে পারে না, বেশি সাবান ইউজ করলেও কখনো দেখা যায় সে পরিষ্কার করতে পারছে না, বেশি মানে যদি কোনো ঢিট জাতীয় আমরা বলি না, ঢিট ময়লা, ঠিক আছে, ঢিট জাতীয় যদি ময়লা হয়, খড় জলে সাবান ধাতব আয়নগুলির সঙ্গে বিক্রিয়া করে যে অধক্ষেপ সৃষ্টি করে তা আংশিক কাপড়ের গায়ে লেগে থাকে, এর ফলে জামা কাপড় ভালো পরিষ্কার হয় না। বুঝতে পারছো জিনিসটা? যে খড় জলটা, যে জলটা আমরা বলি হার্ড ওয়াটার, ওই হার্ড ওয়াটারের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা মানে আয়রন, এই ধরনের বিভিন্ন ধরনের আয়ন্স গুলি প্রেজেন্ট থাকে, বা এদের সল্ট গুলি তোমরা বলতে পারো প্রেজেন্ট থাকে, ওইগুলি আমাদের সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রব্য একটা অদক্ষেপ হিসেবে সে নিচে সেটেল ডাউন হয়ে থাকে, যার ফলে সে
পরিষ্কারক হিসেবে কাজ করতে পারে না। একদম সিম্পল ব্যাপার যেটা, ঠিক আছে। খড় জল বলতে কি ভারী জল, যেটা তোমরা বলতে পারো যে অনেকের বাড়িতে যে টিউবওয়েল আছে, ঠিক আছে, হ্যান্ড হ্যান্ড মানে ওয়েল যেটা আছে, টিউবওয়েল আমরা বলি, ওই টিউবওয়েলের যে জলটা এটাকেও আমরা খড় জল হিসেবে বলতে পারি, যেটার মধ্যে আয়রন আছে, আমরা বলি না জলের মধ্যে খুবই আয়রন থাকে, তো এই জলটা খুব ভারী জল থাকে, ওই জলে দেখবে সাবান বেশি ফেনা উৎপন্ন করছে না, ঠিক আছে। দিস ইজ দ্য রিজন ওয়াই সোপ ডাজন্ট ফর্ম লেদার, ঠিক আছে। আমরা ফেনাকে লেদার বলি, লিদার, লেদার না, ওই LEATHER না, LATHER, লেদার। ডিটারজেন্ট, ডিটারজেন্টও এরকমই একটা জিনিস, ঠিক আছে। এটাও একটা লং কার্বন চেইন আছে, কিন্তু এটার মধ্যে একটু তফাৎ, এটা হলো যে ডিটারজেন্ট হলো এলকিন সালফানিক সালফোনিক অ্যাসিড কিংবা এলকিন বেনজিন সালফোনিক অ্যাসিড, সোডিয়াম ঘটিত লবণ, অর্থাৎ সোডিয়াম এলকিন সালফেট বা সোডিয়াম এলকিন বেনজিন সালফোনেট, ঠিক আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা এমন একটা কম্পাউন্ড যেটা যদি আমাদের রিয়াকশন হয়ও খড় জলের মধ্যে, বা মনে করো এরকম একটা জল যেটার মধ্যে আমরা আমাদের আয়ন্স, এই আয়ন্সগুলো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই ধরনের আয়ন্সগুলি প্রেজেন্ট আছে, তার সাথে যদি সে রিয়াকশন করো তারপরেও সে ফেনা উৎপন্ন করতে পারে, ঠিক আছে। তো এটার দুটো সাবানের দুটো এখানে ফর্মুলা দেওয়া আছে, এটার নামগুলো হলো, একটার নাম হলো সোডিয়াম, সরি, সোডিয়াম এলকিন সালফোনেট আর সোডিয়াম এলকিন বেনজিন সালফোনেট, ঠিক আছে। এই দুটো নাম মনে রাখবে এবং তাদের ফর্মুলাগুলো হলো এটা, সোডিয়াম এলকিন সালফেট হলো এটা এলকিন সালফেট, সোডিয়াম এলকিন সালফেট, আর এটা হলো সোডিয়াম এলকিন বেনজিন সালফেট, ঠিক আছে। বেনজিনের একটা রিং থাকে, তোমরা বেনজিন রিং হয়তো বা অনেকে জানো, ঠিক আছে। এরকম করে বেনজিনের রিং থাকে, ঠিক আছে। এরকম করে আমরা বেনজিনের রিংগুলো শো করি কেন এখানে, কারণ এই জায়গাগুলোতে থাকে কার্বন, এখানে থাকে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এর মধ্যে এখানে থাকে ডাবল বন্ড, এখানে থাকে ডাবল বন্ড, আর এখানে থাকে ডাবল বন্ড, একটা একটা বাদ দিয়ে। তো বিষয়টা হয় কি, এখানে সবগুলো ডাবল বন্ড কন্টিনিউয়াস, এখানে রেজোনেন্স যখন হয় তখন এগুলো ঘুরতে থাকে, তার জন্য আমরা বেনজিনের স্ট্রাকচারটা যখন আঁকি, তোমরা যখন 11-12-এ উঠবে তখন দেখবে বেনজিনের স্ট্রাকচারটার মধ্যে এরকম আমরা দেখিয়ে দিই, মানে এটার মধ্যে ডাবল বন্ড, এটার মধ্যে ডাবল বন্ড, ডাবল বন্ড, এই তিনটে বন্ড এরকম করে গোল হয়ে ঘুরতে থাকে। আর এখানে থাকে H2, 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 এখানে থাকে H2। কখনো কখনো বেনজিনের স্ট্রাকচারও এক্সামে কিন্তু আসে, তো বেনজিনের স্ট্রাকচার আসলে তোমরা এই স্ট্রাকচারটা দেবে, এটা আবার দেবে না, ঠিক আছে। সুন্দর করে একে ভালো করে স্ট্রাকচারটা দেখিয়ে দেখিয়ে আসবে, হেক্সাগন স্ট্রাকচার থাকে বেনজিনের আর কি, ঠিক আছে। আমরা এগুলা ওই বিয়ের মধ্যে সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে আমরা পেয়েছিলাম। যারা ওই লেকচারটা দেখোনি তোমরা কি ওইখানে দেখতে পারো, এটা মোস্ট প্রবাবলি সেকেন্ড লেকচার মনে হয়েছিল। সাবান অপেক্ষা ডিটারজেন্টের সুবিধাগুলো কি, আমরা সুবিধাগুলো বুঝে নিয়েছি। খড় বা মৃদু জলে ডিটারজেন্ট সহজেই ব্যবহার করা যায়, কিন্তু খড় জলে সাবান ব্যবহারের সুবিধাজনক নয়। ময়লা পরিষ্কারক করার কাজে সাবানের তুলনায় ডিটারজেন্ট অধিক কার্যকারী। ডিটারজেন্ট জলে দ্রবীভূত হয়ে সাবানের তুলনায় বেশি ফেনা উৎপন্ন করে। অ্যাসিড মাধ্যমে সাবান ব্যবহার করা যায় না, যায় না হবে এখানে, এই জিনিসটা কিছু হবে না এখানে, ঠিক আছে। বেশি ব্যবহার করা যায় না, কিন্তু ডিটারজেন্ট ব্যবহার করা যায়। এই চারটে হলো তার ডিমেরিটস বা লিমিটেশন বলতে পারো সাবানের ডিটারজেন্টের তুলনায়, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা। সাবান অপেক্ষা ডিটারজেন্টের অসুবিধা, ডিটারজেন্টের অসুবিধা সবচেয়ে প্রথম হলো সাবান জীবাণু, কি বলছে, সাবান জীবাণু বিয়োজ্য, মানে বায়োডিগ্রেডেবল, মানে যেটা পচে যায় আর কি, ঠিক আছে। বায়োডিগ্রেডেবল পদার্থ, তাই সাবান ব্যবহারে জল দূষিত হয় না, কিন্তু সোডিয়াম অ্যালকিন সালফেট জাতীয় ডিটারজেন্টগুলি জীবাণু বিয়োজ্য নয়, মানে নন বায়োডিগ্রেডেবল আমরা বলি এদেরকে, তাই ওই ডিটারজেন্ট ব্যবহারে পুকুর, জলাশয়, নদী, নালা ইত্যাদি জল দূষিত হয়, ঠিক আছে। সবগুলিরই ভালো দিক আছে, খারাপ দিক বোধ আছে, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ দুটোটা দিকই আছে, তো আমাদের মানে চিন্তাধারা করে বিবেক বিবেচনা করে আমাদের জিনিসগুলো করতে হবে আর কি। বেশি ডিটারজেন্টও আমরা ইউজ করতে পারবো না, আর বেশি সোপও ইউজ করতে পারবো না। বোঝা গেছে? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমরা সাবানের বিষয়টা দেখেছি এবং কার্বনের যে রিয়েকশনগুলি এবং লাস্টের যে রিয়েকশনগুলো তোমাদেরকে দেখিয়েছি, এই রিয়েকশনগুলো প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। এই যে ডিহাইড্রোজেনেশন, ঠিক আছে, ডিহাইড্রেশন, এডিশন, ঠিক আছে, সাবস্টিটিউশন, অক্সিডেশন, এই রিয়েকশনগুলো বা কনভার্সন রিয়েকশন, অ্যালকোহল থেকে ওই যে কি বলে এটাকে, কার্বক্সিলিক গ্রুপ, মানে
ওইক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা, এই ধরনের যে রিয়েকশনগুলি প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। তোমরা এই জায়গাগুলি ভালো করে ফোকাস করবে, এক্সাম তোমাদের আশা করি খুব ভালো হবে। এবং এই ভিডিওটাই বাকি ছিল আমাদের শিক্ষা ধ্যান ইনস্টিটিউট চ্যানেলের মধ্যে, তো এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা ভালো করে এক্সাম দাও, অল দ্য বেস্ট, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। ঠিক আছে, চলো, টাটা।